সো ডিসিশন ট্রিতে আমাদের যেই ম্যাথ প্রবলেমটা ছিল লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিলে এত বড় দাগ থাকবে না, একটু ছোট থাকবে, 6টা বা 7টা রো থাকবে এবং এখানে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি এইটাই থাকবে। হ্যাঁ, যে কোনো অন্য কোনো ইয়ে হবে না, এটাই থাকবে। কিন্তু এখানে আমরা এক্সাম্পল যেটা দেখতেছি এটা ছাড়া অন্য এক্সাম্পল বা অন্য ভাবে আর কি আপনারা কোশ্চেন দেওয়া থাকবে, ওইটার উপর বেস করে আপনার ডিসিশনেরটা ওইটার জন্য গিনি ভ্যালুটা বের করবেন। তো আমাদের গিনি ভ্যালুর ইকুয়েশন তো এটা আমরা জানি, এটা হচ্ছে গিনি স্প্লিট, এটা হচ্ছে গিনি গেইন। গিনি স্প্লিটটা হচ্ছে এটার ওয়েটেড ভ্যালু আর গিনি গেইন। তো আমরা এই তিনটা ইকুয়েশন একটা একটা করে ইউজ করব। তা আমরা ফার্স্টে যে কোনো একটা সাইড থেকে শুরু করব। আমরা ফার্স্ট কলামটা দিয়ে যদি শুরু করি আউটলুক। এখন আউটলুকে আমরা তিন ধরনের আউটকাম পাচ্ছি, সানি, ওভারকাস্ট এবং রেইন। এখন আমরা দেখব যে এই আউটলুকের মধ্যে সানি কয়টা, ওভারকাস্ট কয়টা, রেইন কয়টা এবং এদের করেসপন্ডিং ডিসিশন ইয়েস নো কয়টা আছে। তো এখন সানির বরাবর ডিসিশন নো, নো, তারপরে এখানে নো, তারপর এখানে ইয়েস, এরকম কয়েকটা আছে। তা আমি দেখবো যে সানি থাকা অবস্থায় ইয়েস কয়টা, নো কয়টা। দুইটা নো, দুইটা ইয়েস, তিনটা নো, টোটাল হচ্ছে 5টা রো আমি পাচ্ছি। সেম ভাবে ওভারকাস্টের জন্য আমার এখানে ইয়েস হচ্ছে 4টা, নো হচ্ছে 0, তো টোটাল 4টা। রেইন যদি হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস 3টা, নো হচ্ছে 2টা, টোটাল 5টা। এবং আমরা এই তিনটা যেই নাম্বার পেলাম এটা হচ্ছে সানি, হচ্ছে আউটলুক যখন সানি থাকবে তখন সেক্ষেত্রে এটার গিনি ভ্যালুটা কত। তো গিনি ভ্যালু 1 - তারপর হচ্ছে 2/5। 2/5 হচ্ছে কি যে আমাদের এখানের মধ্যে 2/5 জন্য কোনটা, হ্যাঁ আচ্ছা এখানে, ওকে ইয়েস হচ্ছে এখানে 2টা আর হচ্ছে নাম্বার অফ ইনস্টেন্স 5টা, তাহলে 2/5 এর স্কোয়ার মাইনাস, এবার নোটা দেখবো 3/5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা পেলাম কত, 0.48। সিমিলারলি গিনি যখন আমরা দেখবো আউটলুক ওভারকাস্ট থাকা অবস্থায় এটা গিনি ভ্যালু কত, তাহলে 4/4, 1 - 4/4 স্কোয়ার মাইনাস 0/4 স্কোয়ার, এটা হচ্ছে টোটাল 0। গিনি যখন আমার রেইন থাকবে তখন 3/টোটাল হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2/5 স্কোয়ার, এটা পেলাম 48। একটা 0, দুইটা 0.48। এবার হচ্ছে আমরা যেহেতু এখানে নাম্বার অফ ইনস্ট্যান্স ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এটার উপর বেস করে আমরা আমাদের গিনির ওভারঅল গিনি আউটলুকটা বের করব। তো গিনি আউটলুক তিনটা যদি একসাথে আছে সেজন্য তিনটা লেখার দরকার নেই, শুধু গিনি আউটলুক লিখলেই হবে। 5, টোটাল নাম্বার হচ্ছে 5 4 9 আর 5 14, 5/14। তাহলে আমরা যেহেতু 5 নিছি, এই সানির এখানে গিনি ভ্যালু কত ছিল, 0.48, তাহলে 0.48 প্লাস এবার 4 ডিভাইড বাই টোটাল হচ্ছে 14 ইন্টু এটার গিনি ভ্যালু কত, 0। সিমিলারলি 5 ডিভাইড বাই 14, গিনি ভ্যালু 0.48, তাহলে আমাদের এটা ওয়েটেজ ভ্যালুটা আসলো 0.342। এই অবস্থায় আমরা এটা রেখে দিব। রেখে দিয়ে এবার আমরা দেখব টেম্পারেচার। এবার টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের তিনটা আছে, হট, কুল এবং মাইল্ড। একই রকম ভাবে দেখব যে হটের জন্য আমার ডিসিশন কয়টা, ইয়েস নো কয়টা আছে। হটের যদি থাকে ইয়েস 2টা, নো 2টা, টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্স 4টা। কুলে 3টা, একটা, ইয়েস 3টা, নো একটা। তো এই টেবিলটা এখান থেকে আমরা কাউন্ট করে বের করার পরে ঠিক সেম ভাবে আমরা টেম্পারেচার হট থাকা অবস্থায় এটার গিনি ভ্যালুটা বের করব, টেম্পারেচার কুল থাকা অবস্থায় বের করব এবং মাইল্ড থাকা অবস্থায় বের করব। এবং যেহেতু এখানে 6 6 4 আছে সুতরাং আমরা ওয়েটেজ ভ্যালুটা বের করব। তো আমার প্রথমে হচ্ছে 4/14, আর এখানে টেম্পারেচার হট কত ছিল, এখানে গিনি ভ্যালু 0.5, 4/14 ইন্টু 0.375। তারপর এটা মাইল্ড, মাইল্ড হচ্ছে আমার টোটাল 6টা, 6/14 ইন্টু 0.445, তাহলে আমরা পেলাম 0.439। ওকে, একটু এইভাবে আমরা হচ্ছে বের করব। এখন কথা হচ্ছে যে আমাদের এই জায়গাতে কয়টা কলাম দেখতে পাচ্ছি, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। আমার প্রশ্ন হতে পারে যে আমার কি চারটারই বের করতে হবে কিনা, না চারটা বের করতে হবে না। জাস্ট প্রথম স্টেপে আমি চারটা দেখাচ্ছি কিন্তু পরীক্ষা চারটা বের করতে হবে না, আমি বলে দিচ্ছি কোনটা পর কোনটা বের করতে হবে। সো আমার টেম্পারেচার পরে হিউমিডিটি, সেম একই রকম ভাবে হিউমিডিটি দুইটা আছে, হাই এবং নর্মাল। এই সেম ওয়েতে আমরা আমাদের গিনি হিউমিডিটির ওয়েটেজ ভ্যালুটা বের করব। এরপরে উইন্ড দুইটা আছে, উইন্ড উইক অ্যান্ড স্ট্রং, দুইটার জন্য আমরা আমাদের উইন্ডের গিনি ভ্যালুটা বের করব, ওয়েট অ্যান্ড গিনি ভ্যালু।
এরপর হচ্ছে আমরা এবার ডিসাইড করব যে আশা আমাদের গিনি ইন্ডেক্স যেটা পেলাম ওয়েটেজ ভ্যালু কয়টা আছে, যে চারটা পাইছি কি কি, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এই গিনি ইন্ডেক্সটা হচ্ছে প্রত্যেকটা লাস্ট যে ভ্যালুটা পাচ্ছি সেটা, লাস্ট ভ্যালুটা ওয়েটেজ ভ্যালুটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এবার হচ্ছে আমাদের ফার্স্ট এখান থেকে আউটলুক আমরা দেখব, যে আউটলুকটা তিনটা আছে, সানি, রেইন এবং ওভারকাস্ট। এবার সানি যখন থাকবে তখন আমাদের এই টেবিলটা তৈরি করতে হবে। তো এই টেবিলটা আমরা তৈরি করার জন্য আমাদের সব লাগবে না, আমি ক্লাসে বলছিলাম সব দরকার নেই। আমরা যেহেতু এখানের মধ্যে সানিটা নিচ্ছি তার মানে ডে থাকবে, আউটলুক, সানি সবগুলো থাকবে। টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড লাগবে না, শুধু ডিসিশনটা লাগবে। যেহেতু সানি নিচ্ছি, সাউরিন রাখতে হবে আর ডিউরেশন রাখতে হবে। একই রকম ভাবে আমি যদি রেইনের দিকে তাকাই তাহলে ডে আর হচ্ছে আউটলুক রেইন আর তার জন্য ডিউরেশন কি পাচ্ছি সেটা, বাকি তিনটা লাগবে না। ওকে, একই রকম ভাবে ওভারকাস্টের ক্ষেত্রে এটা গেল আমার ট্রি থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে। হ্যাঁ, ডিসিশন ট্রির এক ট্রি থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে যে আমি যদি এখন লেটস সে আউটলুক না দিয়ে, হ্যাঁ, আমি যদি এখন লেটস সে টেম্পারেচার দিয়ে শুরু করি। আমি এখানে আউটলুক দিয়ে শুরু করছি, চাইলে আমি এটা টেম্পারেচার দিয়ে শুরু করতে পারতাম, তখন টেম্পারেচার জন্য আবার আমার যে তিনটা, হট, মাইল্ড, কুল, তিনটা আমার এখান থেকে বের হইতো। এবার আমরা আউটলুকটার মধ্যে আসি, আউটলুকের সানি, ওভারকাস্ট, রেইন। আমরা সানির যে টেবিলটা সেই টেবিলটা এখানে নিলাম। নেওয়ার পরে এবার আমরা দেখব যে সানির সাথে আমরা এই দুইটার যে কোনো একটা, তিনটা যে কোনো একটা আমরা কানেক্ট করব। কি কানেক্ট করব, যে যদি আমার আউটলুক সানি হয় এবং টেম্পারেচার যদি হট, মাইল্ড অথবা কুল হয়, তাহলে সেক্ষেত্রে আমার ডিসিশনটা কি আসতেছে। তার মানে এই ব্রাঞ্চ থেকে আমার সাব ব্রাঞ্চ বেরোচ্ছে আরেকটা কন্ডিশনের উপর বেস করে, এবং দেখবো যে এই কন্ডিশনের ডিসিশনটা আমার ইয়েস নো কয়টা আসতেছে, আনুপাতিক হারে আমার রেশিওতে কয়টা আসতেছে। আবার ধরেন আমি যদি এখন আউটলুক সানি না নিয়ে কথার কথা আমি রেইন দিয়ে শুরু করলাম, তাহলে রেইনের উপর বেস করে আমি আবার তখন টেম্পারেচার, হিউমিডিটি চেক করব। তাহলে যত আমরা এখানের মধ্যে ব্রাঞ্চ বের করব, তত আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আউটকামের জন্য, সিচুয়েশনের জন্য আউটকাম কেমন আসতেছে সেটা আমরা বের করতে পারি। তো বের করার ওয়েটা কিন্তু একই, বাট এত লম্বা তো আসলে আমরা করব না। তো প্রশ্নে কি থাকতে পারে এখানে? স্যার জি। স্যার আমাদেরকে টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ড এগুলো কি সবগুলো নিতে হবে যখন ডিসিশন ট্রিটা আঁকবো? না, সব নিতে হবে না। যখন এখানের মধ্যে আমি এটাকে যদি একটু এখানে ড্রয়িং প্যাডটা ইয়েতে, আচ্ছা, তো আমার ডিসিশন ট্রিটা এখান থেকে আমার বেরোচ্ছে, আমি ধরলাম এখানে আমার ওয়েদার, আউটলুক, এখানে হচ্ছে টেম্পারেচার, এখানে হিউমিডিটি। এখন এখান থেকে আমার হচ্ছে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই হবে, যে ওয়েদার যদি আমার সানি হয়, সানি হইলে এখান থেকে একটা যাবে, এখান থেকে যদি হয় ওভারকাস্ট একটা যাবে, এখান থেকে একটা যাবে। আবার যদি আমার এখানের মধ্যে এটা যদি আউটলুকটা বললাম, এটা এত কেন, এটা আউটলুক, আবার এখানে হইতে পারে এটা টেম্পারেচার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যেমন এখানের মধ্যে আউটলুক থেকে পরবর্তী চারটা আমরা এখানের মধ্যে ভাগ করতেছি, আমরা যদি টেম্পারেচার দিয়ে শুরু করি, টেম্পারেচারের এগেনস্টে আবার অন্য যে চারটা আছে বা তিনটা আছে সেটা আমরা এখানে ভাগ করতেছি। এভাবে আমার প্রত্যেকটা ব্রাঞ্চ একটা পর একটা বেরোচ্ছে। তো আমাদের আসলে সেখানে সবগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কোশ্চেন অনুযায়ী আমরা ওই রো, ওই লাইন ধরে, ওই ডাল ধরে আমরা আগাবো। আমার সবগুলো ডালে যাওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছি? এগুলো তো এক একটা জি ডাল স্যার। বের হইছে। তা আমার এখন ওই সবগুলো ডালে আমার যাওয়া দরকার নেই, আমার কোশ্চেন যে থাকবে সেই কোশ্চেন অনুযায়ী আমি ডালে আগাবো। তাহলে এই আমি একটু তাহলে বোঝার চেষ্টা করি যে কোশ্চেনে কি থাকবে আর আমি এটা স্যার, কিভাবে। জি। স্যার তার মানে হচ্ছে কোয়েশ্চেনে আমাদের পার্টিকুলার যে কোনো একটা সাইডের কথা বলা থাকবে যে এইটা নিয়ে কাজ করতে হবে। এক্স্যাক্টলি, একটা একটা ডাল বলে দেওয়া হবে। এখন তিন চারটা ডাল দিলে তো ওই ক্যালকুলেশন করতে গেলে আমার একটা একটা কোশ্চেনে আমার চলে যাবে 1 ঘন্টা। ওটা তো আর আমি দিব না, আমরা দিচ্ছি না। আমরা একটা স্পেসিফিক ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ ধরবো, ওইটা ধরে আমরা আগাবো। ঠিক আছে? আচ্ছা। জি স্যার। হুম, এগুলো হচ্ছে প্রত্যেকটা ওই যে ক্যালকুলেশন করে আমরা এবার বের করতেছি। যেমন এখানের মধ্যে সানি, এখন এই সানি থাকা অবস্থা এটার জন্য হট, যে সানি আউটলুক, যে সানি আউটলুকে আবার টেম্পারেচার, গিনি, এগুলো আবার বের করতেছি, মানে সানি থাকা অবস্থায় এটার আবার সাব ব্রাঞ্চ বেরোছে টেম্পারেচারের ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি। এবার আমরা যদি একটু কোশ্চেন দেখি যে আমার কোশ্চেন আমাকে কি বের করতে হবে, এটাই সিমিলার ওয়েতে প্রসেস, একবার একটা করে দেখলেই প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে যে স্টেপ বাই স্টেপ করলাম এটার নাম হচ্ছে কার্ট অ্যালগরিদম।
এখন এই কাট অ্যালগরিদমটা এটা বেসিক্যালি হচ্ছে রিলেশন ট্রিতে ক্লাসিফাই করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি টু প্রেডিক্ট। কি প্রেডিকশন করব যে আমি বাইরে খেলবো কি খেলবো না, ইয়েস অর নো। তো এখন এখানের মধ্যে দেখেন 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে, ইউজিং ইউর কনস্ট্রাক্ট রিলেশন ট্রি প্রেডিক্ট হোয়েদার এ পারসন উইল প্লে অর নট ইফ কন্ডিশন হচ্ছে আউটলুক রেইনি। তাহলে বুঝেন আমি আউটলুক ধরে সেখান থেকে রেইনিতে যাব। আরেকটা এখানে দেওয়া আছে উইন্ড থেকে স্ট্রং। তো পরীক্ষায় আমি ক্লাসে বলছিলাম লাস্ট ক্লাসে যে 2টা থাকবে, 2টা না 1টা থাকবে, যে কোনো একটা। এখন ধরেন আমি আউটলুক থেকে রেইনি বললাম, তাহলে আমার ট্রিটা কি হবে, আমার ট্রি হবে আউটলুক, এখান থেকে মনে করেন রেইনি যখন হবে, হ্যাঁ আউটলুকে আমার 3টা আছে না, রেইন, আমি যদি এখানে দেখি উপরে, এই আউটলুক আছে কি সানি ওভারকাস্ট রেইন, আমি কিন্তু সানি ওভারকাস্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যে আউটলুক যখন রেইন হবে তখন এটা ডিসিশন কি হবে। তার মানে আমার এখানে টেবিলটা দাঁড়াবে যে আউটলুক, বাকি টেম্পারেচার উইন্ড টুইন সেগুলো সব বাদ, আউটলুক থেকে আমরা শুধুমাত্র রেইনই ধরবো, সানি টানি আমরা ধরবো না, ওটাও বাদ। তাহলে আমরা কিন্তু একটা পার্টিকুলার ওয়ে তাকাচ্ছি, এবং এই রেইনি থাকা অবস্থায় রেইনির জন্য আমরা এখানে কি পাচ্ছি সেটা আমরা দেখবো। ওকে, এবার এখানের মধ্যে আমাদের কোশ্চেনটা এইখানে 2টা স্টেপে গিয়ে শেষ হয়েছে। প্রথম স্টেপ হচ্ছে আউটলুকের জন্য আমরা দেখব, ওটার জন্য আমার আউটলুকের 3টা ক্যাটাগরি আছে, সেই 3টা ক্যাটাগরির মধ্যে আমরা রেইনটাকে চুজ করব। তাহলে আমি যদি আউটলুকটাকে নেই, তাহলে পরীক্ষায় ধরেন আমার আউটলুক আসলো, সেখান থেকে রেইনি আসলো, আমরা ফার্স্টে কি করব, আমাদের যে মূল ডেটা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এখান থেকে শুরু হয়েছে। আমরা এই আউটলুকের জন্য এই 3টা আমরা বের করব ফার্স্টে, শাইনি, ওভারকাস্ট এবং রেইন। এটা আমরা বের করলাম, বের করার পরে দেন আমরা যাব, ওকে তাহলে এবার রেইনের ক্ষেত্রে কি হবে, তখন আমাদের টেবিলটা হবে এরকম, ঠিক আছে। এই টেবিলে আমার ডে থাকবে, আউটলুক থাকবে, ঠিক আছে, আর বাকি হচ্ছে এখানের মধ্যে 3টা। সো স্যার, হ্যাঁ, স্যার মানে যেটাই দেয়া থাকুক না কেন, আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে ওই যে যেগুলো আউটলুক, তারপর আউটলুকের মধ্যে সানি, রেনি আর হচ্ছে গিয়ে যেটা আছে ওইটা হচ্ছে ফার্স্টে বের করে দেন হচ্ছে রিসেন্টলি আঁকবো, তাই তো স্যার? হ্যাঁ ফার্স্টে আমাদের মানে যেটা আমরা ফার্স্টে ধরবো আউটলুক, এই আউটলুকের থেকে আমরা এই টেবিলটা আগে বের করে নেব, ঠিক আছে। এই টেবিলটা অবশ্যই আমি এখানের মধ্যে একটু মার্ক করে রাখি, আর এইটা আমি রেকর্ড রাখতেছি, রেকর্ডটা আমি আবার দিয়ে দিব। তো আমি একটু এখানের মধ্যে ভিউ কমেন্টস, ড্রয়িং টুল, তো আমরা আউটলুকের এই 4টা মানে এই যেটা আছে গিনি আউটলুক পর্যন্ত এটা আমরা বের করব। বের করার পরে এখন এখান থেকে আমরা একটাকে চুজ করব, যেহেতু আমাকে এখানে বলা হয়েছে যে আউটলুক থেকে রেইনে যেতে হবে, তাহলে এবার আমরা রেইন তাকাবো। রেইন যদি আমরা তাকাই, তাহলে এবার আমরা এই জায়গাতে এই টেবিলে রেইনের জন্য যে টেবিলটা, এই রেইনের থেকে আমরা এই টেবিলটা, এই পুরো টেবিলটা আমরা ড্র করব। আচ্ছা, ড্র করলাম। ড্র করার পরে এবার আমরা দেখব যে আউটলুক যদি রেইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমার রিলেশন গুলো কয়টা। এবার পরের স্টেপটা কি, যে এখানে আমি আউটলুক বললাম যদি রেইনি হয়, তাহলে আমার এখানে প্লে করবে কি করবে না। তাহলে এবার আমরা এই রেইনি থাকা অবস্থায়, এই থাকা অবস্থায় আমরা করব কি, এই টেবিলটা আমরা নিব। যেমন এখানে দেখেন আমরা কিন্তু টেবিলটা নিচ্ছি কিন্তু সানির ক্ষেত্রে, আমরা এই সানির জায়গায় রেইনটা নিব। তাহলে এবার যদি সানি হয়, সানির জন্য আমরা এবার দেখব যে এখানে অবশ্যই আরো 3টা আছে, বাট 3টার মধ্যে আমরা এখান থেকে টেম্পারেচার, হিউমিডিটি বা যে কোনো একটা আমরা দিব। পরীক্ষায় ধরেন আউটলুক সানি থাকলো, এই অবস্থায় আমি ধরেন আপনাকে দেখে টেম্পারেচারটা বললাম। তাহলে এবার কি করব, যে আউটলুক যদি সানি হয়, তাহলে টেম্পারেচারের অংশটুকু আমরা বের করব, বের করলাম। তাহলে ফার্স্ট আমরা গেলাম আউটলুক, সেখান থেকে সানিতে গেলাম, সানি থেকে টেম্পারেচারের 3টা, এই 3টা আমরা নিলাম, এবং এই 3টা থেকে আমরা বললাম যে এখান থেকে টেম্পারেচার সাপোজ হট, হটের জন্য আমার আউটকাম কি। তাহলে এবার আমরা দেখব যে পরের ধাপে এই যে হট যেটা আছে 2টা, এটার জন্য আমাদের গিনি আউটলুকটা আমরা বের করব।
তাহলে আমাদের ট্রিটা তাহলে কিরকম হবে, আমি যদি এটাকে ড্র করি, তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে ফার্স্টে যাবে হচ্ছে আউটলুক। তো আউটলুক থেকে আমরা যাচ্ছি কোথায়, রেইনে। আউটলুক যদি রেইন হয়, হ্যাঁ, এবার আউটলুক যদি রেইন হয় তাহলে এখান থেকে আমরা যাব হচ্ছে, না আসলে ড্রটা এরকম হয় নাই, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি, যেমন হচ্ছে আমরা এখানের মধ্যে সানি পাচ্ছি, এটা আমাদের দরকার নাই। আমরা এখানে ওভারকাস্ট পাচ্ছি, হ্যাঁ, এটা আমার দরকার নাই, কারণ এটা পরীক্ষায় আমি লাগবে না, আমার আমার লাগবে কি রেইন। তাহলে স্যার এবার আমি, ট্রিতে কি আঁকাবো এই দুইটা, মানে লিখবো আর কি, সানি ওভারকাস্ট? হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবে এইভাবে ড্র করতে হবে। এই বাম পাশের অংশটুকু যেটা আমি ক্রস করছি এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে এটা আমার লাগবে না। আমরা জাস্ট উপর থেকে নিচে আমি সিরিয়ালে যেটা আছে সেভাবে আমরা ড্র করব। এবার যখন আমরা রেইনে যাব, রেইনে গেলে এবার আমাদের আরেকটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে রেইনের জন্য আমাদের এতে আমরা নিছি কি, রেইনের যদি আমার রেইন থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার কত হবে, টেম্পারেচার আছে তিনটা। তাহলে এবার আমি কোশ্চেনে বললাম যে টেম্পারেচারের মধ্যে হট কোনটা সেটা বের করতে। তাহলে আমাদের এই জায়গায় গ্রাফ, ফিগারটা কোথায়, এই জায়গায়, এখান থেকে আমরা বাকি দুইটা হচ্ছে বাদ, এগুলো আমার দরকার নাই, আমরা করব কি শুধুমাত্র টেম্পারেচারে যাব। এবার এইখানেই আমাদের অঙ্ক শেষ, ম্যাথ শেষ। এবার এই টেম্পারেচারের জন্য এই অবস্থায় আমাদের গিনি ভ্যালু কত, ওয়েটাস গিনি ভ্যালু কত, সেই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। ক্লিয়ার হয়েছে? স্যার ট্রিটা তাহলে এভাবে আঁকাবো? হ্যাঁ, ট্রিটা আমরা দুই সাইডে তো ব্রাঞ্চ যাচ্ছে, আমার তো ওদিকে ব্রাঞ্চে যাওয়া দরকার নেই, আমি ট্রিটা উপর থেকে নিচে এভাবে ড্র করলেই হবে। একটা কাজ করতে পারেন যে রাইট সাইডে এখানের মধ্যে একটা অ্যারো দিয়ে এখানে কিছু হচ্ছে এরকম ড্যাশ দিতে পারেন, যে সামথিং আরো কিছু আছে বাট আমাদের দরকার নেই। এটা বললে ওকে আমরা বুঝতে পারবো যে ওকে ফাইন, তাহলে হচ্ছে আরো কিছু আছে বাট আমাদের ম্যাথে এই জিনিসটা দরকার নাই। আমরা জাস্ট আউটলুক থেকে রেইনে চলে যাব, রেইনের জন্য গিনিগুলো বের করব। এবার রেইনের উপর বেস করে তিনটা আছে, এর মধ্যে টেম্পারেচার ধরবো, টেম্পারেচারের লাস্ট গিনি ভ্যালু পর্যন্ত গেলেই আমার অঙ্ক শেষ। স্যার ফর্মুলা তো একটাই ইউজ হয়েছে তাই না? একটাই ফর্মুলা ইউজ হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফর্মুলাতে আমরা করতেছি বারবার কাজ, এই এই যে মাইনাস দিয়ে করে ভাগ বিয়োগ করে করতেছি। স্যার ট্রি কি শুরুতে আঁকাবো নাকি ম্যাথ শেষে? ইচ্ছা, এটা ইচ্ছা, এটা এটা কোনো প্রবলেম নাই। আমার মনে হয় ম্যাথের পরে শেষে ড্র করলে হচ্ছে বেটার, বা যদি মনে করেন আপনি বাসায় প্র্যাকটিস করেন এবং আপনি যদি বুঝতে পারেন যে কোনটার পর কোনটা যাচ্ছে, ওটা শুরুতে ড্র করলে হবে। ওকে। স্যার তাহলে আমাদের কোশ্চেনে স্যার তাহলে আউটলুক থেকে কোনটা নিতে হবে এটা দেয়া থাকবে, আর হচ্ছে ওই রেনির জন্য হচ্ছে কি কোনটা দেয়া থাকবে, লাইক ওয়াইন্ড হ্যাঁ স্ট্রং নাকি লো, ওটা ওটা বাই করতে হবে, এই তো যদি দেয়া থাকে এটা। হ্যাঁ, আমি বলি যে কোশ্চেনের মধ্যে স্টেপটা কি দেওয়া থাকবে, স্টেপে থাকবে হচ্ছে, ধরেন আমি এখানের মধ্যে এক্সাম্পল কোনটা বলছে, আউটলুক রেইনি, হ্যাঁ, রেইনি হলে, আউটলুক যদি রেইনি হয় তাহলে কি হবে, এবং রেইনি হওয়ার পরে ওটার আন্ডারে আমরা আরেকটা দেখব। আমি যদি ধরেন এখানের মধ্যে টেবিলে যাই, এটা আমাদের মেইন টেবিল। এবার মেইন টেবিলে কোশ্চেনটা হবে কি, যে আউটলুক, এবার আউটলুকের মধ্যে তিনটা আছে, আমি একটা দিলাম, ধরলাম ওভারকাস্ট দিলাম, তাহলে আমি এখানে কি লিখবো, আমি লিখবো আউটলুক, পরীক্ষায় থাকবে এরকম একটা অ্যারো, ওভারকাস্ট। আর যদি ওভারকাস্ট থাকে তাহলে এই ওভারকাস্টের উপর বেস করে ফার্স্টত ওভারকাস্ট আমরা বের করে নিব, বাকিটা লাগবে না, ওভারকাস্টটা বের করব। ওভারকাস্টের পরে এবার আমরা হচ্ছে টেম্পারেচারে যাব। এবার টেম্পারেচার হচ্ছে ধরলাম কুল, তাহলে এবার আমার পার হবে গিয়ে টেম্পারেচার। এই টেম্পারেচার আবার তিনটা পার্ট আছে না, এর মধ্যে আমরা শুধুমাত্র কুলটাকে নিচ্ছি, শেষ। এই কুল পর্যন্ত এন্ডে গিয়ে গিনি ভ্যালুটা বের করলেই হবে, এবং সেটা চেষ্টা করবেন একটা ছোট একটা টেবিল দিয়ে সাজাতে, যেমন হচ্ছে এই যে ধরেন যে ডিসিশন, এই টেবিলটা ডিসিশন ফর সানি আউটলুক। তাহলে আমাদের এখানের মধ্যে এই উপরের লাইনটা তাহলে কি হবে, এই লাইনটা হবে ডিসিশন ফর আউটলুক ওভারকাস্ট টেম্পারেচার কুল, এই ব্রাঞ্চ ধরে ফাইনাল আউটকামটা কত আসছে, এইটা তখন আমরা এই জায়গার মধ্যে দেখাবো। হ্যালো,
মানে এখানে একটাই হবে। স্যার ডিসিশনটা তাইলে হচ্ছে কি আমরা যে ইয়াটা বাইর করতে বলছেন, যেমন হচ্ছে এখানে সানির মধ্যে ওয়াইন তারপর হচ্ছে টেম্পারেচার, যে তিনটা রেজাল্ট আসতেছে ওই তিনটা রেজাল্ট হচ্ছে কি আমার ডিসিশনে বসবে গিনি ইন্ডেক্সে। আহ হ্যাঁ, এখানে এখানে কুল তো মানে কুল পর্যন্ত একটাই হবে আর কি। আমি যদি কুল ধরি, কুলের এগেনস্টে লাস্টে এই যে ধরেন এটা যদি কুল হয়, কুলের এই টেবিল পর্যন্ত আঁকলে হবে। এটা এটা লাগবে না, এটা লাগবে না, এই পর্যন্ত। আচ্ছা স্যার। ঠিক আছে। ওকে, সো এটা গেল। স্যার এইখানে এই যে মাঝখানে যে আমরা টেবিলটা নিচ্ছিলাম, একটু যদি উপরে স্ক্রল করতাম স্যার, এই যে এইখানে এই যে এই চিত্রটাতে হুম, এখানে কি আমরা এরকম ডায়াগ্রাম দিয়ে তারপর টেবিলটা হ্যাঁ নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টেবিলটা আঁকতে হবে। স্যার মার্কটা একটু বাড়াই দিন স্যার, অনেক বড় ম্যাথ। না না, মার্ক এটা বেশি হবে তো, এটা হচ্ছে 5-6 মার্কের একটা ম্যাথ হবে। আচ্ছা, এটা গেল। এবার স্যার হচ্ছে ওইদিন 8 মার্ক বলছিলেন স্যার, এটা 8 মার্ক দিবেন বলছিলেন। ওটা তো দুইটা পার্টে বলছিলাম যে 4-4 8 মার্কের, তো একটা কোশ্চেন, তখন এখন একটা কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ম্যাথ ছিল, যেটা হচ্ছে ওই যে আমি একটু স্লাইডটা বের করে দেখাই। ওইটা আমি স্লাইডের মধ্যে ম্যাথটা, মানে এটা থিওরি স্লাইডের মধ্যে ছিল, কিন্তু এটা আসলে একটা ম্যাথের মধ্যে যাবে। আমি ওই ম্যাথটা বলে দিই। এবং এই ম্যাথটা হচ্ছে, ম্যাথটা কিসের ম্যাথ ছিল যেন, ওয়েট, এটা হচ্ছে কি, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। এটা হচ্ছে 8, হচ্ছে 8-এ কি আছে, 8-এ তো না, 8-এ নাই। এটা হচ্ছে 9, না, এখানেও তো না। একটু ইয়া করে দেখি। এটা ছিল হচ্ছে এফপি টিপিআর, মানে হচ্ছে ওই আরওসি ইউসি কার্ভ। আচ্ছা, আরওসি ইউসি কার্ভের ম্যাথ এটা হচ্ছে এইখানে স্যার মডিউল 7 এ স্যার। মডিউল 7-এ। আচ্ছা, এই যে আরওসি ইউসির যে কার্ভ, এই কার্ভে একটা ছোট্ট ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে এরকম যে আমরা, আমাদের হাতে টিপিআর এফপিআর ভ্যালু দেওয়া থাকবে। আমরা করব কি, প্লট করব। প্লট করার পরে এই প্লটের এগেইনস্টে আমাদের একটা ট্রাপিজয়েড এরিয়া তৈরি হবে। ওই এরিয়ার আমরা ভ্যালু বের করব। এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা আমরা বলি ম্যাথে, যেটা বলি এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এই জায়গার কার্ভটা আমরা বের করব। তাহলে আমি এটা একটু সহজ করে একটু যদি বলি, ধরেন আমার এখানের মধ্যে যে এই যে কার্ভটা আমি ড্র করতেছি, আমি যে কোনো একটা কার্ভ, যদি আরওসি ইউসি কার্ভের কথাই যদি বলি, আমার এদিকে হচ্ছে ফলস পজিশন এফপিআর, এটা হচ্ছে টিপিআর, এফপিআর উপর হচ্ছে টিপিআর, টিপিআর। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট টেবিলের মধ্যে এফপিআর মানে এক্স এর ভ্যালু কমা টিপিআর ভ্যালু আপনাদেরকে আমি দিব। তাহলে এটা ধরেন একটা ছোট্ট, ধরেন 5টা পয়েন্ট থাকলো, 5টা পয়েন্ট। তাহলে এক্স, এফপিআর তো আমার এক্স, এটা তো আমরা বুঝতেছি, এটা তো কোনো কনফিউশন নাই তো কারো। হ্যালো, এফ না স্যার। এফপিআর হচ্ছে এক্স, টিপিআর হচ্ছে আমাদের ওয়াই এক্সিসে। এখন ধরেন আমি এখানের মধ্যে কতগুলো ভ্যালু বসালাম, হ্যাঁ, সামথিং আমি এখানের মধ্যে 4-5টা, ধরেন আমরা 1 2 3 4 5, 5টা ভ্যালু বসালাম। এবার এই ভ্যালুগুলো আমরা পয়েন্ট করব। ধরেন এখানে একটা পয়েন্ট আসলো, এখানে একটা পয়েন্ট আসলো, এখানে একটা পয়েন্ট আসলো, এখানে একটা পয়েন্ট আসলো, এখানে একটা পয়েন্ট আসলো। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি লাইন, মানে আমাদের রেফারেন্স লাইন, যেটা আমরা বলি, এই যে আমাদের র্যান্ডম ক্লাসিফায়ারের রেফারেন্স লাইন। তো আমি যে এখানের মধ্যে ড্র করলাম, কি মনে হয় এটা ভালোর দিকে যাচ্ছে না? টিপিআর যদি 1 থাকে এই জায়গার মধ্যে, এটা তো আমরা বলি যে পারফেক্ট ক্লাসিফিকেশন। তাহলে আমার এটা ভালোর দিকে যাচ্ছে না লাইনটা? জি স্যার। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমরা করব কি, এই পুরো জায়গাটা আমরা এরিয়াটা মাপবো। তো এই এরিয়াটা মাপার জন্য আমার একটা ছোট্ট ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা আমি স্লাইডের মধ্যে
দিয়েছিলাম কি না আমি স্লাইডের মধ্যে দেই নাই। আচ্ছা স্লাইডের মধ্যে দেই নাই, সমস্যা নেই। আমি হচ্ছে এটার পিকচারটা বলি। এই এই এরকম ভাবে থাকবে। দেন আপনার এফপিআর টিপিআর দেওয়া থাকবে, এই ভ্যালুগুলো আপনারা মানে প্লট করবেন, ফার্স্টে প্লট করবেন। তারপর আপনারা হচ্ছে এরিয়ান্ডাতে কার্ভের এই ইকুয়েশনে দিবেন। আচ্ছা এটা এখানে মধ্যে মানে হাতে কলমে করা, তো এটার মেইন ইকুয়েশনটা আমি দেখাচ্ছি। এই ইকুয়েশনটা আমি মডিউল 7 তো মডিউল 7 ইকুয়েশনটা আপডেট করে আমি বিএলসি তে আবার দিয়ে দিব। এটা হচ্ছে আমরা পরে অ্যাড করছি এবং এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। তো একটু এখানে স্যার দেখাই। ম্যাথের পিকটা দিয়ে দিন। হ্যাঁ ওইটা দিয়ে দিব। আচ্ছা আম, এই যে ওকে টিপিআর এফপিআর, এই পয়েন্টগুলো আমরা ধরেন আমি 3টা পয়েন্ট এখানে দেওয়া আছে। এই 3টা পয়েন্ট থেকে আমরা করবো কি যে এই যে লাইনটা আছে এই লাইনের ভিতরের যে এরিয়াটা সেই এরিয়াটা আমরা বের করব এবং এটা আসলে দেখতে একটা ট্রাপিজয়েডের মতো হবে আর কি। তো এখন এখানে এটা তো পাইথনে ক্যালকুলেট করছে, হ্যান্ড ক্যালকুলেশনটা কোথায়, ইকুয়েশনটা কোথায় যেন, ইকুয়েশনটা ইকুয়েশনটা and the single opposite between 2 points and then two and corresponding concentration 3 and 1. আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ এখান থেকে দেখাই। ধর আমার x1 y1 0 0, x হচ্ছে 0.2 0.3 0.6 0.1 এবং 1 এবং 1 দেওয়া আছে। তার মধ্যে পেয়ার হচ্ছে কয়টা, 4টা পেয়ার। এবার আমরা দেখব কি যে y2 প্লাস y1 ডিভাইড বাই 2 মানে হচ্ছে এই যে পয়েন্ট এই 0 আর হচ্ছে 0.3 পরপর দুইটা ইন্টু x2 মাইনাস x1, তো 0.2 মাইনাস 0 প্লাস এবার পরেরটা 0.3 এবং 0.8 এর মাঝখানের যে দুইটা যোগফল ডিভাইড বাই 2 প্লাস সেকেন্ড এবং থার্ডের দুইটার এটা তো যোগফল, এটা হচ্ছে বিয়োগফল, পরেরটা হচ্ছে বিয়োগফল ডিভাইড বাই 2। তো এইভাবে যদি আমরা পরের যতগুলো আছে চারটা একসাথে আমরা যোগ করবো, যে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, যোগ করে আমরা দেখবো যে টোটাল আমার কত আসে। টোটাল আসলো এখানের মধ্যে AUC যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে AUC এর ভ্যালু আসলো 0.61। এখন এই যে মাঝখানে আমরা যে থ্রেশহোল্ড এটা লাইন ধরছি না, এটা ধরেন আমার 0.5, তো এটা কোশ্চেনে দেওয়া থাকবে যে থ্রেশহোল্ড ভ্যালু কত 0.5, আপনার আসলো হলো 0.61। এর মানে কি, এই ইন্টারপ্রিটেশনটা আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে আমি আজকে আপনাদের ওই কুইজ দেখতেছিলাম গত সপ্তাহের 2 এর বিতে লাস্টে এর ইউসি আরওসি এউসি এর একটা কার্ভের একটা কোশ্চেন ছিল। ওখানের মধ্যে আপনারা খালি মানে রচনা লিখে গেছেন, ওখানের মধ্যে গ্রাফটা দেন নাই কেন? অনেকেই দেন নাই, ওইটা আপনারা গ্রাফটা দেন নাই কেন? আমি ওখানের মধ্যে মার্ক কাটছি, কারণ ওই জিনিস এক্সপ্লেন করতে গেলে আপনাকে গ্রাফ দিয়ে এক্সপ্লেন করতে হয়। বুঝেন নাই কোনটা কথা বলছি লাস্ট কুইজটায়? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন এইটা আপনি লিখে ব্যাখ্যা করছেন, কিন্তু এটা বেটার যদি আপনি এটা গ্রাফটা প্লট করে যদি বুঝান যে আচ্ছা এরকম যদি সিচুয়েশন হয়, আমার ডেটা যদি এরকম থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এই জায়গায় আমরা এরকম আউটকাম পাচ্ছি। তো এখানে আমরা মেশিন লার্নিং এ যত ধরনের আমরা মানে যেগুলো আমরা টপিক গুলো শিখতেছি, খেয়াল করে দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু গ্রাফ আছে। গ্রাফ হচ্ছে এটা ভিজুয়ালি এক্সপ্লেন করার জন্য একটা খুব বড় একটা মাধ্যম। এমনি তো ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবেই, ওখান থেকে তো আমরা বুঝতেই পারবো। প্লাস গ্রাফ হইলে হবে কি যে এটা আমরা চোখে দেখায় বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটতেছে। তো আমরা যে এখানের মধ্যে শুরু থেকে সেমিস্টারের শুরু থেকে রিগ্রেশন পড়ে আসছি, তারপর এখন ক্লাসিফিকেশন পড়তেছি,
লিনিয়ার রিগ্রেশন, লস রিগ্রেশন, তারপর এখন ক্লাস বলতেছি, আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ইকুয়েশনের পাশাপাশি কোনো না কোনো একটা গ্রাফ আছে। এই গ্রাফ আপনারা পরীক্ষা যদি ঠিকভাবে না ড্র করেন, মানে কোশ্চেন অনুযায়ী, আমি কিন্তু মার্ক দিব না। এটা অবশ্যই এখানে দিতে হবে। তো এই যে এখানের মধ্যে আমি থ্রেশহোল্ড হলে আমি দিয়ে রাখলাম 0.5, আপনি পাইলেন 0.61। 0.61 0.5 এর থেকে বেশি, বুঝতেই পারছি। তার মানে হচ্ছে আমার এই লাইনটা থেকে প্লটগুলো এই দিকে আছে, উপরের দিকে আছে, এই অ্যারোর দিকে আছে। দ্যাট মিনস এই সাইডটা হচ্ছে আমার জন্য গুড সাইড। যত আমার বেশি হবে ক্লাসিফায়ার আমার এটা ক্লোজ হবে। নিচেরটা হচ্ছে আমার ব্যাড সাইড। তার মানে মডেলটা থ্রেশহোল্ডের থেকে যদি আমার ভ্যালু থাকে বড়, তাহলে আমার মডেলটা ভালো। এই মডেল থেকে আমার ইন্টারপ্রিটেশনটা ভালো হবে, প্রেডিকশনটা ভালো হবে। এই কথাটা সুন্দর করে 2 লাইনে ব্যাখ্যা করে দিলেই চলবে, আর কিছু না। তাহলে আমাদের এই জায়গায় এই যে আমরা কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভে এই জায়গাটাতে আমাদের পারফেক্ট ক্লাসিফায়ার, যে ট্রু পজিটিভ রেট, যা চাচ্ছি আমার মডেল তাই দিচ্ছে। এই জায়গা পর্যন্ত তো আসলে বাস্তবে সম্ভব না, বাট অ্যাটলিস্ট যতটুকু যাবে তত হচ্ছে বেটার, ওই সাইডে হচ্ছে বেটার। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরেন আমি যদি কোশ্চেনটা এরকম হয় যে কোশ্চেনের আনসার আপনি পাইলেন থ্রেশহোল্ড হচ্ছে নিচে, 0.5 দেওয়া আছে, আপনি পাইলেন 0.41 বা 0.36, তার মানে কি কি বলবেন বলেন? প্রিভিয়াস মডেল ভালোভাবে ট্রেন করা হয় নাই, মানে আউটপুট আমার ঠিক আসবে না, ভুল আসবে, খারাপ আসবে। খারাপ আসবে, মডেলের মধ্যে এরর থাকবে, মডেল স্যার থেকে আরেকবার আমরা। যদি রিপিট করতেন, বুঝি না এখান দিয়ে। আচ্ছা, এই যে আমাদের এই গ্রাফটা, এই বাম পাশের দিকে তাকান, এই তাকানোর দেখেন র্যান্ডম ক্লাসিফায়ারের যেটা লাল লাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এই লাইনের মধ্যে ভ্যালুটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভ্যালু। এই থ্রেশহোল্ড ভ্যালুটা, এটা 0.5 হইতে পারে, নট নেসেসারি, এটা 0.6 হইতে পারে, 0.45 হইতে পারে, কম বেশি হইতে পারে। আমরা ইনিশিয়ালি বা স্ট্যান্ডার্ড 0.5 ধরে হচ্ছে কাজটা শুরু করি। এখন আমি যে পয়েন্টগুলো নিলাম, ওই যে এফপিআর আর হচ্ছে টিপিআর, এই পয়েন্টগুলো আমি প্লট করলাম, প্লট করার পরে দেখলাম যে এই দিকে আসছে, প্লটের লাইনটা এই সাইডে আসছে। তার মানে কি আমার মডেলটা ভালো না? ভালো তো, জি স্যার। বেটার। যদি আমি পয়েন্টগুলো প্লট করার পরে দেখলাম যে নিচের দিকে আসছে, তার মানে কি এটা খারাপ। খারাপ। তো এই সকল জায়গায় যখন আমার পয়েন্ট আসবে, তার মানে হচ্ছে আমার ক্লাসিফায়ারটা, এই মডেলটা প্রপারলি আমার আউটকামকে ক্লাসিফাই করতে পারছে না, এখানে এরর তৈরি হচ্ছে, যার কারণে আমার এই মডেল থেকে আমি ভালো প্রেডিকশন পাবো না, ভালো প্রেডিকশন পাবো না। এই 2-3টা লাইন কথা লিখলেই চলবে। জি স্যার, বুঝতে পারছি। এটা এখানের মধ্যে দেওয়া আছে। তো আমি এই কাগজ এটা হচ্ছে ইয়ার আরেকজন ফ্যাকাল্টি এটা ড্র করে রাখছে, তো আমি হচ্ছে এটা ইয়া করবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবো বা হচ্ছে পিএলসি দিয়ে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে নতুন একটা, মানে এটা আমি স্লাইডে রাখি নাই, কিন্তু এটা ম্যাথটা থাকবে পরীক্ষায়, ছোট্ট এটা 3-4 মার্কের ম্যাথ থাকবে। ওকে, এবার আমরা হচ্ছে এইগুলো তো বুঝলাম, আমরা এবার হচ্ছে ক্লাস। স্যার আমরা হচ্ছে কি ফার্স্টে হচ্ছে গিয়ে যে এফপিআর টিপিআর থাকবে, ওটা থেকে গ্রাফটা আঁকবো, কার্ভটা আর কি, ওটাকে দেন ইকুয়েশনটা করবো, তাই তো স্যার? এক্স্যাক্টলি, ভেরি গুড। ফার্স্ট হচ্ছে আমাদের যে প্লট দেওয়া থাকবে, আমরা সুন্দর করে একটা গ্রাফ আঁকবো। এখন গ্রাফ আঁকলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কি আমার থ্রেশহোল্ড লাইনের উপরের দিকে গেছে নাকি নিচে দিকে গেছে, এটা তো আমি দেখলেই বুঝতে পারবো। জি স্যার। তারপর আমরা ইকুয়েশনটা যখন সলভ করবো, তখন দেখবো যে আমাদের এইউসির ভ্যালু, এই ইকুয়েশনটা এইউসি ভ্যালুটা আসলে কত হয়। জি স্যার, বুঝতে পারছি। এইউসি ভ্যালু ইকুয়েশন, এখান থেকে আমরা টেবিল, সেটা এইভাবে দেওয়া আছে। আমি একটু ইকুয়েশনটা, ইকুয়েশন এক্সপ্লেনেশন এক এক জায়গায় এক রকম দেওয়া আছে। আচ্ছা, আগে একটু এগুলো শেষ করি, পরে আমি এটা খুঁজে দেখবো না। তো ক্লাস্টারিং এবং ডেন্ড্রোগ্রাম, এখানে আসলে যদিও 27টা স্লাইড, এতগুলো
দরকার নেই, আমি যেই স্লাইডগুলো ইম্পর্টেন্ট আমি সেই স্লাইডগুলো এক্সপ্লেন করছি। তো ফার্স্টে হচ্ছে যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। ক্লাস্টারিং অনেক ধরনের আছে, এর মধ্যে একটা স্পেসিফিক ক্লাস্টারিং নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ আমরা যেটা করি যে কয়টা গ্রুপ লাগবে আমরা সেই গ্রুপ অনুযায়ী আমাদের ডেটাগুলোকে একটা ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করে ওই গ্রুপের মধ্যে ফেলি। তো এখানে আমরা যখন এই গ্রুপগুলোতে ফেলতেছি আমাদের এই জায়গায় দুইটা ওয়েতে আমরা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করে থাকি। একটা হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ, ঠিক আছে, যেটা আমাদের মেইন ফোকাস। এটা হয় কি বটম আপ। তো লাইক মার্জিং এ লেগো পিস। লেগো পিস কি, আমরা একটা লেগো পিস বসাই, তার উপর আরেকটা বসে, তারপর আরেকটা বসে, এইভাবে উপরে একটা বড় বিল্ডিং তৈরি করি। তো নিচ থেকে তৈরি হবে অ্যাগ্লোমেরেটিভটা। আর ডিভিসিভ হচ্ছে, এটা হচ্ছে উপর থেকে নিচে যাবে, টপ ডাউন। ডিভিসিভ হচ্ছে উপর থেকে নিচের দিকে টপ ডাউন ব্রেকডাউন হবে। তো ডিভিসিভটা আমরা দেখবো না, আমরা শুধুমাত্র অ্যাগ্লোমেরেটিভটা দেখবো। এখন দেখেন এখানে এই যে এটা হচ্ছে আমাদের হাইপার ক্লাস্টারিং, এবং এই ক্লাস্টারিং এর এই ফিগারটাকে আমরা বলি হচ্ছে ডেন্ডোগ্রাম। আমরা যদি এটা নিচ থেকে উপরের দিকে এ বি সি, তারপর বি এবং সি ক্লাস্টার একটা, এ বি সি ক্লাস্টার একটা, এভাবে যদি আমরা নিচ থেকে উপরের দিকে যদি আস্তে আস্তে উপরে বিল্ডিং তৈরি করি, এই মেথডটাকে আমরা বলছি অ্যাগ্লোমেরেটিভ। অ্যাগ্লোমেরেটিভ, নিচ থেকে উপরে। বা যদি এমন হয় যে আমরা একদম উপরে লেভেল 3, আগে হচ্ছে আমার ধরেন লিফটের লেভেল 3 তে আমি আছি, আমি নিচের দিকে নামতেছি, এটা হচ্ছে ডিভিসি। আর ধরেন আমি হচ্ছে AB4 এর নিচে গ্যারেজের লিফটে আছি, তার মানে আমি নিচ থেকে উপরে উঠতেছি, অ্যাগ্লোমেরেটিভ। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে জি বলেন, স্যার। তাহলে অ্যাগ্লোমেরেটিভ মানে কি, প্রসেসটা কি? নিচ থেকে উপরে নিচ থেকে উঠতেছি আমরা। ব্লক বাই ব্লক হচ্ছে আমরা উপরের দিকে উপরে উপরে উঠতেছি। উঠতেছি। ডিভিসিভ মানে কি? ব্লক বাই ব্লক নিচ দিকে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। ব্রেকডাউন করতেছি, একসাথে একটা ক্লাস্টার আছে, দুইটা ক্লাস্টার ভাগ করলাম, দুইটাকে আবার চারটা ক্লাস্টার ভাগ করলাম। ওকে। তো টেকনিক্যালি বলতে গেলে অ্যাগ্লোমেরেটিভটা হচ্ছে একটু ইজি বা ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং অ্যাগ্লোমেরেটিভে আমার কাজটা করা ইজি। যে এখানে একটা দুইটা তিনটা, ফার্স্টে দুইটা নিলাম, পরে আবার এখান থেকে আরো এক দুইটা নিলাম, পরে আবার যোগ করলাম, যোগ করে আবার ক্যালকুলেশন করে দেখলাম যে কোনটা কোনটা কাছে কাছে আছে। বি এবং সি একসাথে কেন আছে জানেন? কারণ বি এবং সি এর ডিস্টেন্স, ওই পয়েন্টের ডিস্টেন্সটা কম। তাহলে এইটা একসাথে একটা ক্লাস্টারে চলে আসছে। তো এই ডিস্টেন্সটা কিভাবে মেজার করতে হয় এটার সুন্দর ইকুয়েশন আছে এবং ম্যাথ আছে, আমি একটু পরে দেখতেছি। তো এটা কিভাবে কাজ করে, আমরা কিছু টেবিল অফ পয়েন্টস, মানে স্টুডেন্টের হাইট ওয়েট এরকম কিছু পয়েন্ট নিলাম, নিয়ে আমরা দেখবো যে এখানে হাউ সিমিলার টু পয়েন্টস আর, মানে ডিস্টেন্সটা কতটুকু ক্লোজ। তো এখন আমি যদি বলি যে লেটস সে 1 নাম্বার গেট আর, মানে আমাদের ডেফোডিলের 1 নাম্বার গেট আর পিছনে হচ্ছে 8 নাম্বার গেট, ডিস্টেন্স কিন্তু অনেক বড়। আমি যদি বলি 1 নাম্বার গেট আর হচ্ছে, বা ধরেন 1 নাম্বার গেট আর 2 নাম্বার গেট, পাশাপাশি দুইটা গেট, তাই না? অ্যাডমিশন অফিসের দুই সাইডে দুইটা গেট, 1 আর 2, তো দুইটা কাছাকাছি, তাহলে এই দুইটা কিন্তু একটা ক্লাস্টারে ফেলতে পারি। আবার ধরেন পিছনের দিকে ওই 8 নাম্বার গেট বা 7 নাম্বার গেট হচ্ছে কাছাকাছি ওই হলের দিকে, ওই দুইটা গেট আমরা একসাথে কি করতে পারি, ক্লাস্টার করতে পারি। এভাবে ডিস্টেন্স ধরে দেখবো যে কোনগুলা একসাথে আমরা রাখতে পারি। তো যেমন এখানে হচ্ছে মেশিন লার্নিং এর মডেল যেটা হয় যে কাছাকাছি টাইপের শেপ গুলোকে একটা জায়গায় রাখে। যেমন ধরেন এখানে এটা গ্রেপ, এটা হচ্ছে আম, ওই যে কি বলে এটাকে, স্ট্রবেরি, ঠিক আছে, ছোট ছোট সাইজের গুলোকে একসাথে রাখা হয়েছে, মিডিয়াম সাইজের গুলোকে একসাথে রাখা হয়েছে, বা একটু বড় সাইজ গুলোকে আলাদা রাখা হয়েছে। তিনটাই কিন্তু ফ্রুটস, কিন্তু সাইজ অনুযায়ী তিনটা ক্লাস্টারের মধ্যে ভাগ করছি। আবার ধরেন আমি যদি চিন্তা করি যে আচ্ছা খাবারের মধ্যে ফ্রুটস তো কখনো মিষ্টি হয়, কখনো একটু টক হয়, বা একটু তেতা তিতা হয়, আমি যদি ওটার উপর বেস করি, টেস্টের উপর বেস করি, তাহলে আমি দেখবো যে টেস্টের যে ডেটা পয়েন্টস গুলো আছে, ওই টেস্ট ভ্যালুগুলোর জন্য যে ডেটা পয়েন্টস দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা ক্লোজ করে দেখতে পারি যে সেম টেস্ট বা কাছাকাছি টেস্ট গুলো একসাথে আছে কিনা। তো আমরা যে আমরা যখন এখন বিভিন্ন জায়গায় যখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিসার্চ করা হচ্ছে যে ছবি দেখে ডিজিজ নির্ণয় করা, অথবা আমরা অটোমোবাইলে দেখতেছি যে গাছ, রাস্তা বা রাস্তার অ্যারো দেখে হচ্ছে অটোনোমাস গাড়ি বুঝতে পারছে ডানে যাবে নাকি বামে যাবে নাকি থেমে যাবে। সামনে করে একটা পথচারী কেউ আসলে, কোনো একটা মানুষ যদি হেঁটে যায়, তাহলে মানুষের অবয়ব দেখে বুঝতে পারবে গাড়িটা থেমে যাবে। এই যে সে বুঝতেছে, কিভাবে বুঝতেছে,
তাকে এরকম লেবেল করে বলা হচ্ছে যে দেখো তুমি এরকম যদি একটা আইকন পাও বা এরকম শেপ পাও, তুমি এরকম কাজ করবা, লেফট হলে তুমি লেফটে যাবা, রাইট হলে রাইটে যাবা, সোজা দেখালে সোজা যাবা, সামনে কেউ আসলে কোন একটা এরকম অবয়ব আসলে তুমি থেমে যাবা। এগ্রিকালচার সাইডে হচ্ছে বিভিন্ন পেস্টিসাইড তৈরি করার ক্ষেত্রে কোন ধরনের ক্রপ গুলা খারাপ মানে ভালো, ওটা ছবি তুলে ওই ছবিগুলো দেখে আইডেন্টিফাই করে যে কোনগুলো ভালো ফসল, কোনগুলো একটু রোগে আক্রান্ত ফসল, কি ধরনের রোগ হয়েছে, এইগুলা রিসার্চের জন্য সেক্ষেত্রে এই ছবিগুলো আমরা ইউজ করি, এবং ওই ছবিগুলো ডেটাগুলো থেকেই এরকম ভাবে ক্লাস্টার করে ভাগ করে দেওয়া হয়। তো ভিতরে ধরেন লেভেল 1 হচ্ছে আমি একটা ক্যাটাগরি মানে 3টা ক্যাটাগরি ভাগ করছি। লেভেল 2 হচ্ছে আবার 3টাকে আবার একসাথে করে একটা ক্লাস্টারের মধ্যে বড় ক্লাস্টার নিয়ে আসলাম। লেভেল 3 হচ্ছে বাইরের আউটার ক্লাস্টার। এভাবে আমরা ধরে ধরে ওই ছোট ছোট জায়গা থেকে বড় জায়গায় যাব অ্যাগ্লোমারেটিভ ওয়েতে, নিচ থেকে উপরে। তাহলে এবার আমরা ডেন্ড্রোগ্রাম দেখি। দেখেন এখানের মধ্যে P1 P2 P3 একটু বড় করে দেখাই। দেখেন P2 P3 P7 এই পয়েন্টগুলো আছে। এবার আমরা করব কি যে এই পয়েন্টগুলো আমরা এখান থেকে নিচে গ্রাউন্ড লেভেলে রাখবো, রেখে দেখবো যে আচ্ছা কোন কোন পয়েন্টগুলো কাছাকাছি আছে। খেয়াল করে দেখেন এখানে P2 আর P3 কে একসাথে উপর দিকে একসাথে উঠে এই জায়গায় গিয়ে একটা বক্সের মতো তৈরি করছে একটা কালার দিয়ে। এখন দেখেন এই যে P2 এবং P3 এই দুটো কাছাকাছি না? হ্যাঁ, জি স্যার। এখানে একটা ফ্রি ওয়াইজ একটা টুল ছিল মানে, আচ্ছা পেন্সিল টুল, এইটা কাছাকাছি। দেখেন এখানে P1 P2 হচ্ছে কাছাকাছি, এই পর্যন্ত গিয়ে একসাথে তারা মার্জ হয়েছে, এই জায়গাতে গিয়ে তারা মার্জ হয়েছে দুইটা। তো এই যে জায়গাটা মার্জ হয়েছে একটা নির্দিষ্ট হাইটে, এই হাইটটা কত, ধরেন আপনার 3.2 বা 3, এইটা হচ্ছে তাদের ডিস্টেন্স। যেহেতু ডিস্টেন্স 3.2, এই কারণে এই দুইটাকে একসাথে গিয়ে এই জায়গাতে গিয়ে শেষ হয়েছে। এখন দেখেন এই দুইটার কাছাকাছি কি আছে, আমি যদি এদিকে তাকাই P5 আছে P1 আছে, দুইটার মধ্যে কে কাছে আছে, P1 কাছে আছে। তাহলে এই দুইটা থেকে একটা সেন্ট্রয়েড পয়েন্ট ধরলাম আমি, হচ্ছে গিয়া এটা এটা ধরেন একটা সেন্ট্রয়েড পয়েন্ট। আরে কি দেখাচ্ছি, এটা সেন্ট্রয়েড পয়েন্ট। এই সেন্ট্রয়েড পয়েন্ট থেকে আবার এই ডিস্টেন্সটা মেজার করবে, মেজার করে এখন দেখেন P1 এই ডিস্টেন্সটা কত হবে, আনুমানিক ধরেন 4 বা সামথিং। তাহলে আবার এই P1 P2 P3 যে জায়গায় গেছে সেখান থেকে P1টা গিয়ে এইখানে এই লেভেলে গিয়ে চলে আসলো। এরপর আমরা যদি আবার এই সাইড থেকে চিন্তা করি, দেখেন 6 এবং 7 কাছাকাছি আছে। তাহলে দেখেন 6 7 হচ্ছে একটা এই জায়গার মধ্যে, এবং এটা ডিস্টেন্স খুবই কম, এই জন্য এটা ডিস্টেন্সের মেজার 1.8 বা 1.9 এর মতো হয়েছে। এই দুইটার সাথে ক্লোজ কে আছে, P5 আছে। তাহলে এবার P5 হচ্ছে আমরা এই জায়গার মধ্যে অ্যাড করতেছি এই জায়গাতে। আবার আমরা দেখতেছি যে এই P5 P6 P7 এর সাথে আমার P4 কানেক্টেড, তার মানে এই তিনটার সাথে আবার কি আছে, এইটা কানেক্টেড। তাহলে আমরা এখানে গেলাম। আর এই জায়গায় যেটা আমরা পাইছি এর সাথে আবার এই দুইটার সাথে আবার মানে সেন্ট্রয়েড পয়েন্ট, ধর এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড পয়েন্ট, এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড পয়েন্ট। এই সেন্ট্রয়েড পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আবার আমাদের ফাইনাল ডিসটেন্স, এই ডিসটেন্সটা এইখানে গিয়ে ঠেকছে 6 পয়েন্ট সামথিং। এইভাবে আমরা আমাদের ডেন্ড্রোগ্রামটা তৈরি করি। সো আপনাকে এই পয়েন্ট স্যার দেয়া থাক, জি বলেন। স্যার আমরা P2 আর P3 এই দুইটার ডিস্টেন্স সবার প্রথম কেন দেখছি, মানে কা- P1 কা- না ধরে? কারণ আমরা দেখবো যে ফার্স্টে ক্লোজ কোনটা। স্যার এখানে ক্লোজ তো ওদের থেকেও বেশি ছিল P6 আর P7 এর, হ্যাঁ, বাট তাহলে আমরা মানে আমি এটা মানে এক্সাম্পল এই পাশ থেকে বলতেছি দেখে P2 P3 বলছি, এটা P3 P6 P7 দিয়ে হইতে পারে। তো ফার্স্টে হচ্ছে আমরা করব কি যে এগুলোর হচ্ছে নিজস্ব একটা রেফারেন্স ধরে তার সাথে বাকিগুলোর ডিসটেন্স মাপবো। যে এর মধ্যে ডিসটেন্স কম, ডিসটেন্স গুলোকে লো থেকে হাইতে সাজাবো, সাজাই দেখবো যে যেই দুইটা ডিসটেন্স কম ওই দুইটাকে একসাথে মেরে দিব। ঠিক আছে? জি স্যার। ম্যাথটা, স্যার হ্যাঁ স্যার পাশে যে হচ্ছে ডেন্ড্রোগ্রামটা আঁকছেন এটা হচ্ছে বুঝতেছি না এখনো। লাইক হচ্ছে এখানে P4টা আমার নিচে, P1 ও নিচে আছে, বাট P1টা P2 এর উপরে গেল। এটা মানে ও এই হাইটটা, এই হাইট হচ্ছে জি জি তাদের ডিসটেন্স। যেমন 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 এইটা যে হাইটটা, তার জি থেকে স্যার। আবার হচ্ছে বাকি এই যে P4 এর সাথে P5 6 7 এর যে ডিসটেন্সটা এটা একটু বেশি, এই জন্য এটা উপরে আচ্ছা উপরের দিকে উঠছে। এই জন্য জি হাইটটা স্যার। কম বেশি ভ্যারি করতেছে, জি স্যার বিকজ বুঝতে বিকজ পারছি। ডিস্টেন্সের কারণে। জি স্যার। আচ্ছা,
তো আমরা এখানে কিছু লিঙ্কেজ রুল আছে ডেটাকে মার্জ করার স্যার ক্ষেত্রে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে আমরা তো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর সময় সেম ওয়েতে ডিস্টেন্সের উপর ভিত্তি করে আমরা গ্রুপ করতেছি, আলাদা করতেছি, এখানেও সেম কাজটাই করতেছি। স্যার দুটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে আমরা যেটা অ্যাগ্লোমেরেটিভ, আমরা প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে আমরা একটা বড় ক্লাস্টার দিকে মুভ করতেছি। আর ডিভিসিভ এর ক্ষেত্রে একটা বড় ক্লাস্টার আছে, এটাকে আমরা ব্রেকডাউন করতেছি উপর থেকে নিচে। জি স্যার, বুঝতে পারছি। তো এখানে হচ্ছে কিছু লিঙ্কেজ রুল, আমি যে এগুলোকে লিঙ্ক করতেছি এটা কিছু লিঙ্কেজ রুল দেওয়া আছে। যে একটা হচ্ছে সিঙ্গেল রুলটা হচ্ছে এরকম যে ডিস্টেন্স বিটুইন দেয়ার ক্লোজেস্ট পেয়ার, লাইক বেস্ট ফ্রেন্ডস এর মতন। এটা হচ্ছে বিভিন্ন চেইন লাইক স্কিনি গ্রুপ, ছোট ছোট গ্রুপের ক্ষেত্রে। কমপ্লিট হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেয়ার ফারদেস্ট পেয়ার, মানে ওয়ার্স্ট এনিমিস, মানে দূরত্ব সবচেয়ে বেশি আছে, এখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি, রাউন্ড কম্প্যাক্ট গ্রুপস। এভারেজ তাদের এভারেজ পেয়ারগুলোর ডিস্টেন্স ব্যালেন্সড হবে, কাইন্ড অফ একটা ব্যালেন্স হবে, মোস্ট এভরিডে ডেটা। আর ওয়ার্ড হচ্ছে পিক দ্য মার্জ দ্যাট মেক্স দ্য নিউ গ্রুপ লিস্ট মেসি, মানে হচ্ছে গ্রুপগুলো যেন একটা সুন্দর সুইটেবল ওয়েতে যেন সাজানো যায়। হোয়েন ইউ ওয়ান্ট টাইট অ্যান্ড ইকুয়াল সাইজ গ্রুপ। এখানেও যেমন দেখেন, এখানে হচ্ছে আমরা অ্যাগ্লোমেরেটিভ উপরে নিচ থেকে উপরে যাচ্ছি। তো এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার এরকম আছে। তো এই ধরনের তাদের ধরেন স্যালারি গুলো হচ্ছে আমি এখানে রাখলাম। হ্যাঁ, তো আবার এখানের মধ্যে তাদের স্যালারি বা ডিস্টেন্সটাকে আমি এখানে স্যালারি হিসেবে যদি চিন্তা করি, তাহলে এই হিসাবে আমরা উপর দিয়ে গিয়ে আমাদের পপুলেশনের একটা পোর্শনকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে আসলে গ্রাফটা বলতেছে, এখানে বলছে হায়ার মি, আর এ বলতেছে জবলেস। সো তাদের যে রিকোয়ারমেন্ট বা তাদের যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, কোন একটা এডুকেশনাল লেভেল পয়েন্ট, সিজিপিএ হোক বা রেজাল্ট হোক, এগুলোর ভিত্তিতে হচ্ছে আমরা একটা গ্রুপে গিয়ে নিলাম। আর একটা জায়গায় জবলেস, তাদের ওই পয়েন্ট গুলো নাই বললে হচ্ছে এই জায়গার মধ্যে আসে নাই। আবার এদের সাথে ম্যাচ করতেছে এই সেম কাছাকাছি অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু ম্যাচ করতেছে যাদের, তাদেরকে আমরা হায়ার করতেছি। নতুন একজনকে হায়ার করতে গেলে এক্সিস্টিং কোম্পানিতে সিমিলার কাজ যে করে তার রিকোয়ারমেন্টের মতন নতুন একজন এমপ্লয়ি বা নতুন একজন ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট ম্যাচ করলেই তখন আমরা তাকে হায়ার করতেছি। এভাবে আমরা তাদেরকে গ্রুপ তৈরি করতেছি। এই তো, এটা একটু সহজ করে এখানে দেওয়া আছে একই রকম ভাবে। আচ্ছা, অ্যাগ্লোমেরেটিভের এখানে স্টেপ এটা আপাতত এখন দরকার নেই, কারণ আমি এটা ম্যাথেই দেখাবো। ডেন্ড্রোগ্রামটা কি? এই যে আমরা ট্রি ডায়াগ্রাম করলাম উপর থেকে যেগুলো আমরা অ্যাগ্লোমেরেটিভ ওয়েতে, এটাই হচ্ছে আমার একটা ডেন্ড্রোগ্রাম। তো নিচ থেকে আমরা উপরের দিকে উঠতে থাকি। তো হোয়াই ইউজ ইট ফর অ্যাসেসমেন্ট, আমরা এই ডেন্ড্রোগ্রামটা আসলে কেন করি বা এই গ্রাফটা কেন তৈরি করি? ভিজুয়ালাইজ দ্য কোয়ালিটি, আমরা ব্রাঞ্চগুলো সহজে বুঝতে পারি যে কার সাথে কে ম্যাচ করতেছে। নো নিড টু গেস কে, মানে কয়টা আমি এখানে গ্রুপ করতেছি ওইটা গেস করা দরকার পড়ে না। স্পট দ্য ইস্যু, যে ব্রাঞ্চগুলো আসলে স্মুথলি আগাচ্ছে নাকি কোনো জায়গায় কোনো কম বেশি হচ্ছে। যেমন এখানে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা আস্তে আস্তে এইখানে দুই তিনটা গ্রুপ, এখানে দুই তিনটা গ্রুপ, এখান থেকে আমরা একটা বড় গ্রুপে যাচ্ছি। এখানে আবার দেখা যাচ্ছে যে তিনটা আবার একসাথে এখানে একটা গ্রুপে আছে। আবার এখানে নির্দিষ্ট ডিস্টেন্সে সেটা হচ্ছে উপরের দিকে আস্তে আস্তে উপরে উঠতেছে। এবং এখানে মাঝখানে একটা বড় গ্যাপ, মানে এই পয়েন্টগুলো থেকে অনেক ডিস্টেন্স। মানে ডিস্টেন্সটা কেমনে বুঝলাম? কারণ হচ্ছে দেখেন ডিস্টেন্সের মেজারমেন্ট হচ্ছে এই জায়গাতে আর এটা হচ্ছে এই জায়গাতে। আর এখানে গুলো হচ্ছে ক্লোজ ডিস্টেন্স। ক্লোজ গুলো আমরা আগে তৈরি করতেছি, তারপরে আমরা ফারদেস্ট পয়েন্ট গুলোকে বের করে সেগুলো ডেন্ড্রোগ্রাম অনুযায়ী উপরের দিকে আমরা তাদের ব্রাঞ্চ গুলোকে সাজাচ্ছি। এই জিনিসটা আমরা ম্যাথ আকারে করব। আচ্ছা, এখানে আর তেমন কিছু লাগবে না। এটা ইম্পর্টেন্ট, এটা একটু কষ্ট করে আপনারা একটু পড়ে রাখবেন, পরীক্ষা থাকতে পারে। যে টেনোগ্রাম ভালো খারাপ জিনিস কি, যে একসাথে একটা পিকচারে সব দেখা যায়। আর অনলি ফর হায়ারিকেল ক্লাস্টারিং এর ক্ষেত্রে, কিন্তু কেমিস ক্লাস্টারিং এর ক্ষেত্রে আবার এই গ্রাফটা কাজে লাগবে না। কেমিস ক্লাস্টারিং এ আবার গ্রাফটা ডিফারেন্ট টাইপের। তো এখানে আসলে কে এটার দরকার পড়ে না, কিন্তু এখানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কে থাকলে তারপর গ্রাফটা কাজ করবে বা মডেলটা কাজ করবে। স্পট দ্য আউটলায়ার্স অ্যাজ লোন ব্রাঞ্চেস, এই যে দেখেন এটা কিন্তু একটা, এই যে এখানে একটা মার্ক করছি না, এটা একটু লোন একটা ব্রাঞ্চটা একটু আলাদা হয়ে আছে।
তো এইটা থেকে আমরা ওই ডেটাটা আউটলায়ারটাও বের করতে পারি। মেক্স এ ট্রি ক্যান কাট এনিহোয়ার। তো আমার ওই ট্রি থেকে যতটুকু দরকার অতটুকু আমার কিছু ডেটাগুলোকে আনইউজুয়াল ডেটা বা আউটলায়ার থাকলে এটাকে বাদ দিতে পারি, যেটা কিনা আমাদের হচ্ছে প্রবলেম, যেটা হচ্ছে অনেক ডেটা এখানে লস হয়। ওয়ার্কস এনি ডিস্টেন্স মেজারমেন্ট, যেহেতু এটা মেইনলি ডিস্টেন্সের উপর বেস করা মডেলটা করা, তো ডিস্টেন্স মেজারমেন্ট দিয়ে করতে পারি, অন্য কোনো মেজারমেন্ট বা ক্যালকুলেশন ইকুয়েশন এগুলোর ঝামেলা নাই। ইস্যুস উইথ নয়েজ অ্যান্ড আউটলায়ার্স, আউটলায়ার নয়েজ থাকলে তখন আর কি এই মেজারমেন্ট ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই হচ্ছে বেসিক কিছু। তো এখানে 1 2 3 4 5 6 6টা আছে। আপনি যদি এখানের মধ্যে 6টার মধ্যে ঠিকঠাক ভাবে যদি 4টা লিখতে পারেন, আমি ফুল মার্কস দেব। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে কে মিনস গ্রুপ আকারে যতগুলো আমরা কে বের করব। সো আমরা ওই যে পিসিএ করছিলাম না, পিসিএ থেকে হচ্ছে আমরা দেখবো যে ইনার্শিয়া ভ্যালু অনুযায়ী প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাস্টার গুলোকে অনুযায়ী দেখবো যে কোন কোন ক্লাস্টারে ইনার্শিয়া ভ্যালু কিরকম। সো আমরা যে হাতের যে কনুইটা আছে না, হাতের কনুইটা একটু বাঁকা করে ধরলে এরকম একটা শেপ শেপ তৈরি হয়। সো এইটা হচ্ছে আমাদের এই এলবো। আমরা দেখবো যে এলবোটা কোথায় আছে। এখন যদি দেখি যে 6টা ক্লাস্টার পরে এলবো দেখা যাচ্ছে, তাহলে আর বাকিগুলো আমার দরকার নেই, আমরা 6টা ক্লাস্টারের মধ্যে আমাদের ম্যাপটা করব বা আমাদের মানে যে মডেলটা তৈরি করব। এটার জন্য আবার কিছু ইকুয়েশন দিয়ে বের করতে হয়, এগুলো আপাতত এখন প্রয়োজন নাই। এই যে এলবো মেথড, হাতের কনুইয়ের মতন। তো আমি দেখবো যে আমার এই মডেলের মধ্যে, সরি এই ফিগারের মধ্যে কোথায় গিয়ে কনুইটা দেখতে পাচ্ছি, কনুইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে 1 2 3 ভ্যালু হচ্ছে এখানে কে এর ভ্যালু 3, তার মানে আমি 3টা ক্লাস্টার নিলেই আমার জন্য এটা অপটিমাল, মানে অপটিমাইজ করে বলতে পারছি। বাকি এগুলো আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে এই যে এলবো মেথডে ইনার্শিয়া দিয়ে বের করতে হয় আর কি। আচ্ছা, এটা বলতে এখন দরকার নেই, কারণ এটার ম্যাথ আমি করাবো না। আমি যেটা করাবো, এই যে এখানের মধ্যে এই ডেনড্রোগ্রামের কিছু ম্যাথ করাবো। তো এটা করলে আজকে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে এবং আহ, আমাদের সিলেবাসই আসলে শেষ হয়ে যাবে। এরপর শুধুমাত্র আপনাদের ওই প্রেজেন্টেশন থাকবে। আর তার পরের উইকে রবিবার সোমবার দিন, তখন তো মনে হয় পরীক্ষা শুরুই হয়ে যাবে, তাই না? 8 তারিখ হচ্ছে প্রেজেন্টেশন, তারপরে 14 তারিখে পরীক্ষা কবে? তো আমার এক্সাম কবে? স্যার এখনো ডেট দেন। আচ্ছা, তো এই তো 14 15 পরীক্ষার একদিন, 15 তারিখ না হলেও 14 তারিখে যদি আপনারা আসতে চান, ওই দিন না হয় হচ্ছে ফাইনাল একটা আলোচনা করব। স্যার 15 16। সরি, 15 16, হ্যাঁ। এক্সাম 17 তারিখে, তাহলে 16 তারিখে তো হচ্ছে না, 15 তারিখে এটা অপশনাল ক্লাস, আপনারা আসলে আসবেন, ওটা কোনো সমস্যা নেই। তো এইখানে দেখেন এই ডেটা সেটটা আমাদের আছে। আমরা করলাম কি, এই ডেটা সেটটাকে 3টা ক্লাস্টার ভাগ করলাম। যে এইটা নিয়ে হচ্ছে আমাদের এই ক্লাস্টার তৈরি হয়েছে, এই 3টা নিয়ে আমার একটা ক্লাস্টার তৈরি হয়েছে, এইটা নিয়ে আমার একটা ক্লাস্টার তৈরি হয়েছে, ক্লাস্টার 1 2 3। এখন একটা ডেটা সেট দেখে আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের এই অ্যাগ্লোমেরেটিভ বা ডিভিসি ওয়েতে আমাদের হচ্ছে কে ভ্যালু দিয়ে ক্রস চেক করে কোড দিয়ে ট্রায়াল এন্ড এরর করে দেখে বের করতে হয় যে কয়টা কে আমি নিব। তো এখানে আমাদের কয়েকটা টাইপের দেওয়া আছে, যে আমাদের মেইনলি হচ্ছে হায়ার ক্লাস্টারিং এর দিয়ে আমরা মূলত আমাদের এই অংশটুকু আমরা করতেছি। বাকিগুলো আরো কিছু আছে ডেনসিটি বেসড বা আপনার যে গ্রিড বেসড, মডেল বেসড। এগুলো চাইলে আপনাদের যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে এগুলো নিয়ে আরো কিছু পাবেন। ডেনসিটি বেস যেটা বলি আমরা ডিবি স্ক্যান। তো ক্লাস্টারিং মডেলে ডিপ লার্নিং এ ডিবি স্ক্যানটা বেশি ইউজ করা হয়, ডিবি স্ক্যানটা কোয়াইট পপুলার। মডেল বেস ক্লাস্টারিং হচ্ছে গসিয়ান মিক্সচার মডেল, এটা একটু বেশ কঠিন, একটু ডিফিকাল্ট আর কি। এটা মানে আমার নিজের হচ্ছে মাঝে মধ্যে এটা ঘাম ঝরে যায় এই জিনিসটা নিয়ে কাজ করতে গেলে, ডিফিকাল্ট। সব মডেল সমান রকম মানে ইকুয়ালি এরকম না যে এটা একই রকম ভাবে বুঝলেই হবে, কিছু আছে একটু ডিফিকাল্ট, কিছু আছে একটু সহজ। তো আমরা এই স্লাইডের মধ্যে এটা বুঝলাম, ডিভিসিও বুঝলাম, অ্যাগ্লোমেরেটিভ বুঝলাম। এইভাবে আমরা হচ্ছে ম্যাথে আসবো। এবার আমরা একটু ম্যাথে আসি। হায়ারার্কি ক্লাস্টারিং এর মধ্যে আমাদের যে কয়েকটা টার্ম, ম্যাথ করতে গেলে যে টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে সেটা একটু বলি। ফার্স্টে হচ্ছে ইন্ট্রা ক্লাস্টার। কয়দিন আগে আপনারা দেখলেন না ফুটবল ম্যাচ হচ্ছে, ইন্ট্রা ইন্টার এগুলোর মানে কি?
ইন্ট্রা মানে হচ্ছে বিটুইন দ্য পয়েন্টস উইদিন দ্য সেম ক্লাস্টার, একই ক্লাস্টার একটা জায়গায় জমাট অবস্থায় আছে, তাদের পয়েন্টগুলোর মধ্যে যখন আমরা ডিস্টেন্স মেজার করব সেটা হচ্ছে ইন্ট্রা ক্লাস্টার। আর ইন্টার ক্লাস্টার মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টারের সাথে। যেমন আমরা দেখলাম না যে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল, আর অন্য যে দেখবেন যে ইন্টার কান্ট্রি বা ইন্টার ইউনিভার্সিটি রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ অথবা অমুক কম্পিটিশন। তো ইন্টার মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি। তো এখানে আমাদের মেন কি হচ্ছে, ইন্টার ক্লাস্টার মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টার। তো 3টা 4টা 5টা ক্লাস্টার আমার কাছে আছে, আমি ক্লাস্টার বাই ক্লাস্টার যখন ডিস্টেন্স মেজার করব ওইটা হবে আমার ইন্টার ক্লাস্টার। ইনারশিয়া হচ্ছে এটা একটা মেজারমেন্ট যেটা সাধারণত আমরা ওই ক্লাস্টারের মধ্যে একটা স্কোয়ার ডিস্টেন্স এর সাম দিয়ে প্রকাশ করে থাকি। ওই ইনারশিয়াটা আমার কি হেল্প করে, এই যে এখানে একটু আগে দেখলেন না এই জায়গায় এই যে ইনারশিয়া, এই ইনারশিয়া ভ্যালুটার উপর বেস করে আমরা এই এলবো মেথড দিয়ে বের করতে পারবো যে কোন জায়গায় আমরা আমাদের ক্লাস্টার নিব। এখন আমার হাতে মনে করেন 5টা ক্লাস্টার আছে, 3টা ক্লাস্টারই আমার জন্য এনাফ। কিভাবে বের করব, এই এলবো মেথডে। এটা একটা সুন্দর ভিজুয়াল ডিসক্রিপশন। এই ভিজুয়ালটা আমরা ম্যাথগুলো পয়েন্ট গুলো এখানে প্লট করার পরে বুঝতে পারবো। এখন ধরেন আমি এখানের মধ্যে এই ম্যাথটা কি উপরে আছে এটা, আচ্ছা এখানে এটা হাতে লেখা তো, আচ্ছা হাতে লেখা, এটা আমি উইদিন পাইছি। আচ্ছা দেখি, ধরেন আমার ফার্স্টে আমি এখানের মধ্যে ক্লাস্টার একটা 1, এই ক্লাস্টারের মধ্যে এ বি সি 3টা পয়েন্ট আছে, 1 2 3 2 3 3 1 2 1। আচ্ছা আরেকটা ক্লাস্টার আছে, এর মধ্যে 2টা পয়েন্ট আছে, ডি আর ই, 2টা ক্লাস্টার। লেটস ক্যালকুলেট দ্য ইন্ট্রা ক্লাস্টার ডিসটেন্স, মানে একটা ক্লাস্টারের ভিতরে তাদের নিজস্ব ভ্যালুগুলো আমরা বের করব, ভ্যালুগুলোর ডিসটেন্স বের করব। অ্যাভারেজ অর মিনিমাম ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস ইনসাইড দ্য সেম ক্লাস্টার। তাহলে আমরা কি করব, এ এর সাথে বি, বি এর সাথে সি, এ এর সাথে সি, এটা বের করব। ওকে, তাহলে আমরা বের করি ডিসটেন্স এ আর বি। আমরা ডিসটেন্সের ইকুয়েশন জানি না, লাইনের 2টা পয়েন্টের ডিসটেন্স জিওমেট্রিতে পড়ছিলাম না, জি স্যার। জি স্যার। এই সেম জিনিস দেখেন, দেখছেন এ বি এ সি বি সি, তাহলে 3টা পয়েন্টের জন্য 3টা ডিসটেন্স, এর বেশি তো আর নাই। ওকে, না স্যার। এখন এই 3টার মধ্যে আমি দেখবো যে সবচেয়ে কম কত, এখানে 1.4 আর 1.4, মানে এ বি আর এসি হচ্ছে অলমোস্ট প্রায় সেম ডিসটেন্স। এটা আমরা একটু পরে আসতেছি। এবার আমরা এভারেজ ইন্টার ক্লাস্টার ডিসটেন্স বের করব, ক্লাস্টার 1 এর মধ্যে এভারেজ ডিসটেন্সটা কত, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, পাইলাম 1.61। সিমিলারলি আমরা ক্লাস্টার 2 এর জন্য দেখব, মানে ডিআরই। তো ডিআরই মানে হচ্ছে একটাই ডিসটেন্স হবে আর কি। ইন্টার ক্লাস্টার ডিসটেন্স এতক্ষণ আমরা বের করছি হচ্ছে ইন্ট্রা ক্লাস্টার, মানে ক্লাস্টারের ভিতরে এ বি সি এর মধ্যে আর ডি আর ই এর মধ্যে। এখন আসে হচ্ছে ইন্টার ক্লাস্টার, তাহলে ইন্টার ক্লাস্টার ডিসটেন্স অফ ক্লাস্টার এ এন্ড বি। এবার আমরা বের করবো হচ্ছে ইন্টার ক্লাস্টার। ফার্স্টে আমাদের বের করতে হবে সেন্ট্রয়েড, 3টা পয়েন্টের সেন্ট্রয়েড কোথায় আছে। তাহলে x1 আর এই এক্স, এই এক্স, এই এক্স, 3টা এক্স এর যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমি এটার সেন্ট্রয়েড পাবো। y1, এই 3টা y বের করে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা y এর সেন্ট্রয়েড পাবো। তাহলে আমার সেন্ট্রয়েড অফ 1 কত, 1.67, এক্স এর ভ্যালু, 2 হচ্ছে y এর ভ্যালু। সিমিলারলি ফর ক্লাস্টার 2, এই যে আমরা যে এইটা এ বি বি সি এসি দেখলাম, তো এ বি একটা দেখলাম, এবার হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস্টার 2। ওকে, ক্লাস্টার 2 তে কে ছিল, ছিল হচ্ছে ডি ডিই। ডিআরই। ওকে ফাইন, এবার আমরা ডিআরই এর মধ্যে আমরা ক্লাস্টার বের করলাম, ওখান থেকে আমরা এই ভ্যালুটা বের করলাম। নাও দ্য ডিসটেন্স বিটুইন দিস টু সেন্ট্রয়েড আর কল দ্য ইন্টার ক্লাস্টার ডিসটেন্স। ইন্টার ক্লাস্টার মানে 2টা ক্লাস্টারের মাঝখানে ডিসটেন্স। তাহলে এই 2টা সেন্ট্রয়েড হচ্ছে, এটা হচ্ছে আমার ইন্টার ক্লাস্টার, এটা হচ্ছে আমার আরেকটা ক্লাস্টার, 2টা ক্লাস্টারের মধ্যে আমার সেন্ট্রয়েড। এবার কি করব যে এদের ডিসটেন্সটা বের করব, তাহলে আমার ইন্টার ক্লাস্টার বের হবে। তাহলে ডি হচ্ছে এই জায়গায় আমি কত পাইছি 1.7 আর 2 না, আর এদের 6.5 5.5, তাহলে 6.5 মাইনাস এইটা মাইনাস 1.67 হোল স্কয়ার প্লাস 5.5 মাইনাস 2 হোল স্কয়ার, পুরোটার উপর আবার রুট করলে পাচ্ছি 5.96। 5.96টা হচ্ছে আমাদের এটার
কি ইন্টার ক্লাস্টার। So clusters are separated by 5.696 unit, meaning they are well separated. এরপর আসে হচ্ছে আমাদের ইনার্শিয়া, মানে হচ্ছে উইদিন ক্লাস্টারের মধ্যে ইনার্শিয়া ভ্যালু। Sum of the squared distance of each point is called cluster centroid. তো প্রত্যেকটা পয়েন্টের স্কোয়ার করে ডিস্টেন্সটা সাম করব, ভালো কথা। এখন আমরা সেন্ট্রয়েড অফ এ, এই যে এই পয়েন্টটা যে 1.672 যেটা, এটা আমরা এখানে বের করব যে এর সেন্ট্রয়েড তো আমরা জানি। তাহলে এবার A12 এর পজিশন আর সেন্ট্রয়েড যেটা পেলাম, এ বি সির যে সেন্ট্রয়েড পেলাম, এই দুটোর মাঝখানে ডিসটেন্স কত, 0.45। আবার একই রকম ভাবে যে B23 বি মানে হচ্ছে 2,3, এর সাথে আমাদের ক্লাস্টার 1 এর সেন্ট্রয়েডের মাঝখানে কি করব, সেম ভাবে আমরা ডিসটেন্স বের করব 1.11 1.11 গেল। তাহলে ক্লাস্টারের ইনার্শিয়া কত, এটা যোগ এইটা যোগ এইটা 2.67। সেম ভাবে আমরা ক্লাস্টার 2 এর জন্য, ডিস্টেন্সের এখানে কি স্কয়ার মানে রুট ওভার হবে না? না এটা হচ্ছে সাম। ইনার্শিয়ার ক্ষেত্রে রুট ওভার হয় না, ইনার্শিয়ার ক্ষেত্রে শুধু সাম হয়। জি স্যার। এটা এটা মনে রাখবেন, ভালো পয়েন্ট ধরছেন। এমনিতে আমরা যখন এখানে সেন্ট্রয়েড বের করতেছি, এই সেন্ট্রয়েডের সেন্ট্রয়েড না, আমরা যখন ডিসটেন্স বের করতেছি তখন আমরা স্কয়ার নিচ্ছি, কিন্তু এখানে যেটা আমরা ইনার্শিয়া, ইনার্শিয়া হচ্ছে এটা এক্স্যাক্টলি ডিসটেন্স না, বাট এটা হচ্ছে একটা অন্যটার সাথে কতটুকু ক্লোজ আছে ওইটার একটা, মানে কি বলবো যে টেন্ডেন্সি, এটাকে আমরা বলি ইনার্শিয়া। ওটা আমরা সাম করে বের করবো, এখানে কোনো স্কয়ার রুট থাকবে না। এই তো, তাহলে এইখানে আমার টোটাল ইনার্শিয়া শেষ, আমার এখানের মধ্যে ম্যাথ এই জায়গার মধ্যে সলভড। এবার আসি আরেকটা ম্যাথ, স্টেপ বাই স্টেপ সিঙ্গেল লিঙ্কেজ মানে হচ্ছে এগ্লোমেরেটিভ ক্লাস্টারিং অন দ্য 5 ডেটা পয়েন্টস। আমরা এবার কাজ করি, 5টা ডেটা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা ডেটা পয়েন্টের আমরা ফার্স্টে পেয়ার ওয়াইজ ডিসটেন্স বের করব। পেয়ার ওয়াইজ ডিসটেন্স কিরকম, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 5টা আছে, এর সাথে বি সি ডি ই, আবার বি এর সাথে সি ডি ই, সি এর সাথে ডি ই, আর হচ্ছে ডিই, এ এর সাথে বাকি 4টা। তো এ আর বি তো হয়ে গেছে, তাহলে বি এর সাথে বাকি 3টা, সি তো সি এর সাথে তো বি আর এদিকে এ হয়েছে, তাহলে সি এর সাথে বাকি 2টা, আর লাস্টে ডিই। তাহলে আমার এই সবগুলা পেলাম। তো 5টা থাকবে না, যদি পরীক্ষা থাকে আর কি, কোশ্চেন হয়তো 4টা বা 3টা থাকবে আর কি। এবার এদের যে ডিসটেন্স ম্যাট্রিক্সটা আমরা বের করব, মানে এতক্ষণ তো আমরা ডিসটেন্স বাই করছি, এবার ডিসটেন্সের একটা ম্যাট্রিক্স বের করব। ডিসটেন্স ম্যাট্রিক্স কিরকম, ফার্স্ট আমরা এ বি সি ডি ই নিলাম, উপর থেকে এ বি সি ডি ই নিলাম, নিয়ে দেখবো এর সাথে এর তো কোনো ডিসটেন্স নাই, এর তো 0, তো একটা দাগ দিয়ে দিলাম, বা আপনি 0 লিখতে পারেন, দাগ দিয়ে প্রকাশ করি আমরা। এখন আমরা দেখবো যে এর সাথে বি কত, এই যে 2, তাহলে এর সাথে এই বি হচ্ছে 2, আবার এদিকে এর সাথে বি এটাও কিন্তু সেম ভ্যালু, কারণ এটা একটা অন্যটার মিরর। এই সাইডে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর আর এই ডেটাগুলো একটা অন্যটার মিরর, ঠিক আছে, মিরর। যেমন এটা মিল থাকবে 4.5, এই যে 4.5, 3.2 2.8 2.8 3.2, দেখেন পুরোটা হচ্ছে একটা অন্যটার মিরর। ম্যাট্রিক্স করলাম। এবার আমাদের সেকেন্ড স্টেপ, ফাইন্ড দ্য স্মলেস্ট ডিসটেন্স এন্ড মার্জ। এবার আমরা ডেন্ড্রোগ্রাম শুরু করব। এখন আমরা দেখব যে আমাদের মধ্যে সবচেয়ে মিনিমাম ডিসটেন্সে কি আছে, বলুন তো কি আছে, এটা না, এবি। এবি। ওকে ফাইন, তাহলে এবার আমরা মার্চ করতেছি এবি। বুঝেন, এইখানে আমরা মার্চ করার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। মার্জের হাইট কত, 2। ওই যে আপনারা বলছেন একটু আগে যে এই হাইটটা কেমনে আসলো, এই হাইটটা কেমনে আসলো, এই হাইটটা আসতেছে এই ভ্যালু থেকে 2। তাহলে আমরা গ্রাউন্ড থেকে, আমি যদি এখানের মধ্যে ডিসটেন্স হিসাব করি ওয়াই অ্যাক্সিসে, ধরেন 2 হচ্ছে এই জায়গাতে, তাহলে এ আর বি এইখানে গিয়ে মার্জ হলো, এ বি। ওকে ওকে, এবার আপডেট করতেছি। এবার আপডেট করে আমার কি হবে, ক্লাস্টার এ বি একসাথে হয়েছে, বাকি রইলো সি ডি এবং ই। সিঙ্গেল লিঙ্কেজে আমরা পেলাম যে বিটুইন ক্লাস্টার অন এ ক্লাস্টার এন্ড এ পয়েন্ট মিনিমাম
of member to point distance. এবার complete the distance from AB to others. Use exact minimum then round. আচ্ছা, এখন আমরা কি করব, AB তে একসাথে হয়ে গেছে, এর সাথে আমরা এবার CDE কে দেখব। তাহলে AB এর সাথে C কত? AB ডিসটেন্স হচ্ছে 2, AB এর সাথে C দেখব, তাহলে এর সাথে C আর হচ্ছে B এর সাথে C। ওকে, তাহলে AB এর সাথে যদি আমি C বের করতে চাই, তাহলে A এর সাথে C করব আর B এর সাথে C করব। তাহলে এখান থেকে পেলাম 4.472, এখান থেকে পেলাম 2.828 বা 2.8। এখন আমাকে বাকিটাও দেখি আমরা। AB এর সাথে D, তার মানে A আর D আর হচ্ছে B আর D। AB এর সাথে E, তার মানে A আর E, B আর E। তাহলে আমার কয়টা হলো, অ্যাকচুয়ালি 6টা হবে, 1 2 3 4 5 6। এবং এর মধ্যে মিনিমামটা বের করব। তো একটা হচ্ছে 4.472 আর একটা হচ্ছে 2.28, এরকম এই দুটার মধ্যে এই হচ্ছে মিনিমাম। 3.162 3.162 মিনিমাম, এই 3.2 আর কি। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4.1, এই মিনিমাম কত 4.1। এবার হচ্ছে আমাদের পরের টেবিল এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ওকে, এবার এ বির সাথে এবি তো সেম। এবার আমরা আসি এ বির সাথে সি কত। এ বির সাথে সি হচ্ছে 2.8। ওকে, 2.8। এ বির সাথে ডি কত, 3.2, এটা। আর তারপরটা কত, 4.1। এবার আসি সি, সি এর সাথে এবি আসি, সি এর সাথে ডি কত। এই সি এর সাথে ডিটা কই পাবো জানেন, এই যে এখানের মধ্যে, এইটা 3.2। সি এর সাথে ই হচ্ছে 2.2, তাহলে 3.2 2.2। আর ডি এর সাথে ই কত, যে ডি এর সাথে ই এখানে ছিল 2.2, এই পাইলাম 2.2। এবার আমরা পরে এবার আসবো যে আহ, আমরা আমরা যে এখানে এ এবং বি কে যেমন মার্চ করছি না, যে মিনিমাম ধরে, এবার আমরা দেখব পরেরটাতে আহ এবি এর সাথে সিডিই তিনটার মধ্যে দেখবো যে কোনটা কাছে আছে। তাহলে এখন দেখেন এখানের মধ্যে এবি সাথে সি, এবি সাথে ডি, এবি সাথে ই, 2.8 3.2 4.1, কে কাছে আছে, এটা। সি। তাহলে এবি সাথে সি যাচ্ছে। হুম, আর ওইদিকে উই কুড মার্ক ডি এবং ই ফার্স্ট। আচ্ছা, ডি আর ই, ডি আর ই 2.2। আচ্ছা, এখন দেখেন আবার এবি সাথে সি হচ্ছে 2.8, ডি এর সাথে হচ্ছে 2.2। সো আমরা চাইলে হচ্ছে ডি আর ই কেও একসাথে মার্চ করতে পারি। উই কুড মার্চ ডি ই ফার্স্ট। এটা 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 ডি হবে, ডি আর ই। স্যার সি আর ইও সেম ভ্যালু 2.2। ও হ্যাঁ, তাই তো। তাহলে যে কোনো একটা আমরা করতে পারি, করে আমরা মার্জ হাইট করলাম এটা 2.2। তারপরে আমরা এখানে এখানে কি পাইলাম, যে সি আর ই পাইলাম, আর এদিকে এ আর বি পাইলাম। এবার হচ্ছে আমরা আরেকবার দেখব যে সি আর ই এর সাথে ডি কত, আর সি আর ই এর সাথে এ বি কত। এদের মধ্যে মিনিমাম ভ্যালু গুলো বের করব। বের করলে আমি দেখবো 2.2 2.8। তাহলে এবার দেখবো সি আর সি এর সাথে ডি ম্যাচ করতেছে। তাহলে দেখেন সি আর ডি একসাথে সিডি হয়েছে। তাহলে আমার আরেকটু যদি একসাথে ক্লাসটা গুলো বড় করি, তাহলে পাচ্ছি যে এবি আমরা শুরুতেই বের করছি, পরে আমরা সি এবং ই দেখছি, সি আর এর পরে আবার দেখছি আবার বাকিগুলোর সাথে আবার ডি ডিস্টেন্স কম। মানে সি এর সাথে এবি টা যদি আমরা যদি ক্রস চেক করি, দেখবো যে ডিস্টেন্সটা বেশি, কিন্তু সি এর সাথে ডি টাও কম। এই জন্য সিডি একসাথে করে ফেলছি, তাহলে এবি আর এদিকে সিডিই। এবার আমরা এই দুইটার মধ্যে আবার দেখব, দেখলে তখন আমরা এখান থেকে ফাইনাল মার্জ যেটা হবে, এটা হচ্ছে এ বি আর সিডি একসাথে মার্জ হয়ে এ বি সিডি শেষ। এই হচ্ছে আমাদের ডেন্ড্রোগ্রাম। আচ্ছা, এটা হাতে হাতে করা হয়েছে। দেখেন আমার ফার্স্টে এ আর বি কে মার্জ করছিলাম না 2 পয়েন্টে, দেখেন এ আর বি 2 পয়েন্টে মার্জ হচ্ছে এই জায়গাতে। তারপর আমরা সি আর ই কে মার্জ করছি 2.2 তে, সি আর ই কে এই দুইটাকে মার্জ করছি 2.2 তে। ডিটা ভিতরে ঢুকছে, ডিটা এখান থেকে একটা 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 গোল চিহ্ন দিয়ে উপরে উঠছে, বা চাইলে আপনারা ডিটা বাইরেও রাখতে পারেন, এখানেও ডিটা রাখতে পারেন, যে ডি হচ্ছে এখান থেকে উঠছে, উঠে এর সাথে মার্জ হয়েছে। স্যার হুম, স্যার ক্লাস্টার ওয়ানে তো এবিসি একসাথে ছিল, কিন্তু এখানে হচ্ছে গিয়ে সি আবার ডি এর সাথে গেল কি মার্চ করার কারণে
না, আমি ডিটা যদি আমি সিরিয়ালি লিখি না তাহলে ডিটা মাঝখানে খালি। দেখেন এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু ইয়া করা না, মানে এখানে কিন্তু কোনো ইয়া নাই, স্ট্রেট লাইন নেই, ডট লাইন দেওয়া। ডট লাইন মানে হচ্ছে যে ডিটা বাইরে থেকে গিয়ে মার্জ হচ্ছে। আচ্ছা, চাইলে আমরা ডিটা বাইরেও লিখতে পারি। আপনারা যদি মনে করেন যে ডিটা ভিতরে দিয়ে ঢুকায় ওদিক দিয়ে বের করতেছে, আমার ঝামেলা হচ্ছে, ডিটাকে বাইরে রেখে দেন, রেখে বাইরে তারপর বাইরে লিখলে তাহলে বাইরে দিয়ে আমাদেরকে ডট লাইন দিয়ে নিতে হবে। না, তখন তো স্ট্রেট লাইন। আচ্ছা, ডট লাইনটা হচ্ছে কি এটার পিছনে ছায়া আকারে হচ্ছে করে আমার ফাইনাল দেখলাম যে কোথায় গিয়ে ঠেকছে, ওই হাইটে লাস্টে 2.8। তাহলে আমার 2.8 এ গিয়ে এই জায়গায় আমার যে ডেন্ড্রোগ্রাম শিখছে। আপনারা বাসায় হচ্ছে এটা একটু প্র্যাকটিস করবেন, মানে এই ম্যাট্রিক্সটা ধরে প্র্যাকটিস করবেন। এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, এই ম্যাট্রিক্সটা ধরেন আপনার এখানের মধ্যে দেওয়া আছে, এটার উপর বেস করে দেখবেন যে এইটা আসে কিনা। স্যার এত বড় ম্যাথ স্যার কত মার্কের দিবেন? স্যার 2টা ম্যাথ করতে করতে 1.5 ঘন্টা শেষ। তো এইটাই তো ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এর মজা। স্যার কত মার্কের দিবেন স্যার এটা? এটা 8 মার্ক থাকবে, 7-8 মার্ক থাকবে। 8 6। তাহলে আরো 6 মার্ক কোনটা থাকবে ম্যাথ? এটা 8 দিলেন, আর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা ডিসিশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে 6। হ্যাঁ, ডিসিশন ট্রি যেটা এটা জি, জি। এটা হচ্ছে 6 মার্কের। আর এই যে একটু আগে আজকে যেটা দেখালাম এটা ধরেন হচ্ছে 4 মার্কের। আর বাকি যেটা ডেন্ড্রোগ্রাম হচ্ছে 10 মার্কের। ও হইলো 20 মার্ক। হ্যাঁ, এই 20 মার্ক আপনারা 1.5 ঘন্টায় করতে পারবেন, বাকি 20 মার্ক আপনারা 1 ঘন্টায় থিওরি লিখবেন। থিওরি থাকবে ধরেন 4টা থাকবে 5 মার্কে, 4-5 20 মার্ক। আর যদি থিওরি যদি বড় হয়, যদি মনে হয় যে বড়, তাহলে সেক্ষেত্রে হয়তো 7-7-6 থাকতে পারে 3টা প্রশ্ন, মানে 20-এর বেশি থাকবে না। থিওরি 20, ম্যাথ 20। স্যার মডিউল 10 এর পেজ নাম্বারটা একটু বলে দিবেন? থিওরি মডিউল 10 এর পেজ নাম্বার এখানে হচ্ছে স্যার থিওরি গুলো স্যার এক লাইনে লিখে দিলে স্যার মার্ক দিবেন না? হাই, হ্যাঁ, হাফ মার্ক 1 মার্ক তো দিবই। আমি তো একদম 0 দিব না, মার্ক তো দিবই। এখন এটা ডিপেন্ড করে আপনি কতটুকু লিখতেছেন। অনেক সময় আমি ওই যে মিডে দেখছি আপনারা লিখার সময় পান নাই, কি করছেন, তাড়াহুড়া করে, মানে এক ড্র করে খালি জাস্ট গ্রাফ করে চলে আসছেন। আমি ওখানে মধ্যে 2 মার্ক দিয়ে রাখছি। স্যার হাই, থিওরির জাস্ট এক্সাক্ট পয়েন্ট যদি লিখে দিই তাহলেই তো হবে, মানে অনেক হ্যাঁ, ডিসক্রাইব না করে, না না না, এক্সাক্ট ডেসক্রাইব পয়েন্ট। করার কি দরকার নেই, এটা একদম টু দা পয়েন্টে। মানে 2 মার্কের জন্য হচ্ছে ধরেন 1 পেজ থেকে শো 1 পেজ শেষ, এর বেশি যাওয়ার দরকারই নেই। ওকে স্যার। আচ্ছা, ধরেন আমি যদি আহ 2 মার্কের থাকবে না, তারপরেও লিখে রাখি ম্যাক্স হচ্ছে 5 মার্কের। তাহলে এখন যদি 2 মার্ক হয় 1.5 পেজ ম্যাক্স, 3 মার্কের জন্য 2 পেজ ম্যাক্স, 4 মার্কের জন্য 2.5 পেজ ম্যাক্স, 5 মার্কের জন্য 3 পেজ। জান, এর এর বেশি লেখার দরকারই নেই। ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমার যতগুলো স্লাইড আমি দিছি প্রত্যেকটা স্লাইডে আমি জাস্ট পয়েন্ট আকারে বলছি, প্রত্যেকটা পয়েন্ট আকারে বলছি। অ্যাটলিস্ট আপনারা যদি একটু পয়েন্ট আকারে যদি লিখেন আমি মার্কস আপনাদের দিব। আমি যে কুইজও তাই করছি। আচ্ছা, হোয়াট ইজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং? 2টা টাইপ, আর একটা ছোট্ট এই টাইপটা একটু গ্রাফ করে দিবেন উইথ অ্যারো, কোনটা অ্যাগ্লোমেরেটিভ কোন দিক যাচ্ছে, কোনটা ডিভিসিভ যাচ্ছে। এই জায়গায় ভুল করলে কিন্তু খবর আছে। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। সো এইটা একটা এক্সাম্পল দিয়ে বলবেন যে এইভাবে হচ্ছে আমরা গ্রাফ করে দেখাইতে পারি। এটা একটা কলমে বা পেন্সিলে গ্রাফটা তৈরি করবেন। হুম, হ্যাঁ, কি সে কি 12 পেজ লাগবে শুধু থিওরির উপর? হ্যাঁ, স্যার 2 ঘন্টা পরীক্ষা স্যার।
আচ্ছা 12 পেজ এটা কেমনে হিসাব হয়েছে দেখি তো। ও 4 5 712 20, পেজ। 4 5 20। আচ্ছা এখানে হচ্ছে আমি তো যে আপনারা তো রচনা লেখার সাপেক্ষে বলছি, আপনারা টু দা পয়েন্টটা স্যার একটা দেন। কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার একেবারে ডিসেন্ট মিনিমাম পেজের থ্রেশহোল্ডটা কত? ডিসেন্ট যেমন পেজের পেজের যেমন থ্রেশহোল্ড স্যার না, এখানে কিন্তু পেজের থ্রেশহোল্ডটা এখানে ইম্পর্টেন্ট না। আমি কিন্তু পেজ দেখে কিন্তু দিব না, আমি কিন্তু না পয়েন্ট না বাই স্যার পয়েন্ট দেখবো। ওইটা ঠিক আছে বাট স্যার মানে পয়েন্টের ভিতর রাখা যেমন আপনি বললেন ম্যাক্সিমাম 2.5 পেজ, তা আমি মনে করেন 1.5 পেজ লিখলাম, বাট আমি অন পয়েন্ট লিখলাম, হ্যাঁ তো মার্ক পাবেন। এটাই স্যার। আপনি যদি ছোট ছোট করে যদি পয়েন্ট আকারে লিখেন, যেমন আমি কয়েকজনের খাতা দেখছি খুব ছোট ছোট করে সুন্দর করে গুড গুড করে লিখে আর কি, তাদের তো বেশি পেজ লাগে না। কুইজে আমি 4টা ছোট ছোট কোশ্চেন ছিল, আমি বলছি 4 পেজ যারা দিবেন, তো কয়েকজন করছে কি 3 পেজ 2.5 পেজের মধ্যে লিখে দিচ্ছে, তো মার্কস তো আমি ঠিকই দিছি। মার্কস যদি আপনি লেখার মতো করে লেখেন, পয়েন্ট যেভাবে দেওয়া আছে যে পয়েন্ট আউট করে যদি বলেন, আমি তো মার্কস দেবই, তো দেওয়ার জন্যই আছি। আচ্ছা, হাউ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ওয়ার্কস, এটা এটা করবেন 5 এবং 6। আচ্ছা তাহলে উপরে গেল হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কি, এই কি এর উত্তর, হ্যাঁ এটা হচ্ছে কি এর উত্তর, আর এটা হচ্ছে এক্সাম্পল। আমি বারবার বলি ক্লাস পরীক্ষার হলে আপনারা গ্রাফ চার্ট যেটা যে সাথে যেটা যেটা আছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি ঠিকভাবে এক্সপ্লেন করতে না পারেন, যদি একটু আপনি গ্রাফও লিখেন, আমাকে যদি বুঝাতে পারেন, আমি এখানে মার্ক দিব, কিন্তু একদম রচনা লিখতে যাবেন না। তাহলে এইদিকে আমার থাকলো কত 2 এবং 3। হাউ ক্লাস্টারিং ওয়ার্কস 5 এবং 6। ডেন্ডোগ্রাম কি, হোয়াট ইজ ডেন্ডোগ্রাম, 12 13 14। হ্যাঁ মানে দুইটা করে স্লাইড বলছি, একটা স্লাইডে বর্ণনা আছে পয়েন্ট আকারে, একটা স্লাইডে গ্রাফ আছে, সো এইভাবে আর কি বুঝবেন। প্রস এন্ড কনস এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 18 নম্বর পেজ, শেষ, আর লাইন আর নাই, শেষ। স্যার এক্সামের আগে ওভারঅল একটা থিওরির উপর স্যার বলে দিন একটু। এটা আমি যে 15 তারিখে। ও আপনারা একটা কুইজ দিবেন না, কুইজটা দিবেন হচ্ছে স্যার উম, 11-12 কথা ছিল। 11 তারিখ, 11 তারিখ রাতে দিতে পারেন, অথবা 12 তারিখ জুম্মার পরে। জুম্মার পরে বাসায় থাকবেন, ফ্রি থাকবেন, তখন দিবেন বসে বসে দিনের বেলা। স্যার রাতে ভালো। স্যার ওটা কি ম্যাথের উপরে নাকি থিওরির উপরে হবে? না না ম্যাথের উপরে, আমি ডিভিশন থ্রির ম্যাথ দিব। স্যার শুধু ডিসিশন। হ্যাঁ শুধু ডিভিশন থ্রির ম্যাথ, একটাই 15 মার্কের। ওকে, আর কার কোনো কোশ্চেন? স্যার সিলেবাস কি শেষ? শেষ, সিলেবাস শেষ, আর কিছু নাই। স্যার কুইজের মার্ক তো তাহলে এভারেজ হবে তাই না? কুইজের মার্ক এভারেজ হবে, হ্যাঁ 4টা কুইজের মার্ক থেকে আমি পরে এভারেজ করব, মানে ম্যাক্স 3টা রাখবো, ম্যাক্স 3টা থেকে এভারেজ হবে। স্যার 4 নাম্বারটা তো স্যার অপশনাল তাই না? না দিলে তো সমস্যা নেই। যদি প্রথম 3টায় ভালো করেন 4 নাম্বারটা না দিলেও চলবে। স্যার মার্ক গুলা দিয়ে দিলে ভালো হয় তাহলে। খাতায় তো দেখার সুযোগ পাই নাই, আমি তো আজকে বেস্ট 3 কাউন্ট করবেন না স্যার? হ্যাঁ বেস্ট 3 তো কাউন্ট করব, কারণ বিএলসি তে ইয়েতে পোর্টালে কুইজ 1 2 3 3টা ঘর আছে, এখন আমি তো 3টা এভারেজ করে একটা বসাবো না, আমি 3টা বসাবো, কিন্তু আমি নিচ্ছি কয়টা, 4টা। তার মানে আমি এক্সেল এর মধ্যে 4টা বসায়া আমি জাস্ট একটা হচ্ছে এক্সেল এর ফাংশন দিয়ে 3টা বেস্ট বের করব, ওই 3টা বেস্ট আমি কপি পেস্ট করে ইয়াতে বসাবো, পোর্টালে বসাবো। আমি কুইজ আমি দেখার সময় পাইনি, আমি আজকে বাইরে ছিলাম, বাইরে ছিলাম বলতে আজকে আমি ক্যাম্পাসে একটু দেরি করে গেছি, আর অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। স্যার আজকে আপনার ক্যাম্পাসে পাই নাই, মানে কালকে কি আপনি ক্যাম্পাসে থাকবেন? আমি একটু দেখা করতাম। হ্যাঁ কালকে থাকবো, কালকে হচ্ছে ক্লাস আছে, কালকে থাকবো। স্যার কয়টাতে ফ্রি থাকবেন? কালকে তো আমার টানা ক্লাস, সেই সকালবেলা 11:30 থেকে ক্লাস হচ্ছে দুপুর 2টা পর্যন্ত, 2টা 2:30টার পরে ফ্রি থাকবো। ওকে স্যার। আচ্ছা এই সিআর কি আছে, সি সেকশনের সিআর?
তানবীর? স্যার আমি এর ও তানবীর তো এর। সি সিআর কই? স্যার ফোর্থ কুইজটা স্যার কোন দিন হবে স্যার? আহ, 11 তারিখ রাতের বেলা দেন। জি স্যার। আচ্ছা, সিআর হচ্ছে ওই আপনাদের ফাইনাল যে ইয়াটা লিস্টটা, যে প্রেজেন্টেশনের, ওটা কিন্তু আমি পাই নাই। ওখানে নিচে দেখলাম যে কয়েকজন, 3 জন 2 জন করে ওখানে দেওয়া ছিল র্যান্ডমলি। ওটা ফাইনাল করছেন? ফাইনাল লিস্টটা আমার লাগবে, কারণ আমি প্রেজেন্টেশনের দিন আমি প্রিন্ট করে নিয়ে আসবো, ওখানে পাশে মার্কিং করব। সি সেকশনে যারা আছেন তারা একটু আমাকে সিআর সাথে কন্ট্যাক্ট করে গ্রুপের মধ্যে দিয়ে রাখেন। এরটা তো ফাইনাল, এরটা তো একদম আপনারা শুরুতেই আপনারা সবাই খুব ভালো দিয়ে দিচ্ছেন। সি এর হচ্ছে কিছু এখনো মিসিং আছে, মানে ওটা গুছানো হয় না আর কি। আমি বুঝতেছি না, কোথাও 3 জন কোথাও 2 জন লেখা আছে। ওটা আপডেট এক্সেল ফাইলটা দিবেন আমাকে। তাহলে আমি এখানে আমি তাহলে রেকর্ডার অফ করে দিচ্ছি। আমি এই রেকর্ড ভিডিও ফাইলটা ড্রাইভে আপলোড করে ড্রাইভে সেভ করে আমি হচ্ছে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। তাহলে আজকে এখানে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? তাহলে পরশুদিন সোমবার দিন প্রেজেন্টেশনে দেখা হবে। আচ্ছা, রাখি তাহলে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।